হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। যে হাতের একটা ইশারায় এশিয়ার শেয়ার বাজার ওঠানামা করত, আজ সেই হাতে রাস্তার ধুলো, প্রাইভেট জেট, ইতালিয়ান বেসবুক স্যুট আর হাজার কোটি টাকার সাম্রাজ্য। এসব ছেড়ে এই ছেঁড়া পলিথিনের নিচে ভিখারি হয়ে বসে থাকার কোনো শখ আমার ছিল না। আমি তো জন্মেছিলাম রাজত্ব করার জন্য, ডাস্টবিনের পাশে ঘুমানোর জন্য নয়। কিন্তু সাম্রাজ্যের সিংহাসন আর নিজের ছায়া বাঁচাতে গেলে কখনো কখনো রাজাকেও ধুলোয় মিশে যেতে হয়। হঠাৎ পাশ দিয়ে হেঁটে যাওয়া এক সুটেড বুটেড পথচারীর দিকে হাত বাড়িয়ে চরম করুণ ও ভাঙা গলায় বলে, ও ভাইজান, আল্লাহ রস্তি পাগলে 10 টাকা দিয়ে যান। সারাদিন কিছু খাই নাই ভাইজান, আল্লাহ আপনার ভালো করবো ভাইজান। সন্ধ্যা 6টা। কারওয়ান বাজারের সিগন্যালে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামছে। জ্যামে আটকে আছে শত শত গাড়ি। ফুটপাত একটা ছেঁড়া পলিথিন মাথায় দিয়ে বসে আছে ফারহান। পরিচয়ের ব্যাপারে আশা করি আর দিতে হবে না। তিনি হলেন আমাদের গল্পের নায়ক ফারহান, যিনি ফকিরের ছদ্মবেশে আছেন। বাকি সবকিছু গল্পের সাথে থাকলে বুঝবেন। ও বকুল, এই ম্যাগের মধ্যে তুই কই যাস রে বাপ? এদিকে আয়, চাইলের বস্তাটা পলিথিন দিয়ে ঢাইকা দে, নইলে সব ভিজা নষ্ট হয়ে যাইব। রুস্তম চাচা একজন বয়স্ক চা দোকানি। কারওয়ান বাজারের ফুটপাতেই তার ছোট টং দোকান চায়ের। তার ডাকে 12 বছরের টোকাই ছেলে বকুল দৌড়ে আসে। আরে চাচা, দিতেছি দাঁড়ান, আগে ওস্তাদরে একটা পলিথিন দিয়ে আসি। যেই লেভেলের তুফান শুরু হইছে, ওস্তাদ তো বিজ্জা নিউমোনিয়া বাতায় ফেলবো। বকুল দৌড়ে ওভারব্রিজের নিচে যায়। সেখানে জুবুথুবু হয়ে বসে থাকা ফারহানের গায়ে শতচ্ছিন্ন শার্ট, উস্কো খুস্কো চুল, অযত্নে বেড়ে ওঠা দাড়ি। দেখে যে কেউ বলবে রাস্তার পাগল। ওস্তাদ, এইলন, এই পলিথিনটা মাথার উপরে দেন। আমি রুস্তম চাচার দোকান থেকে আপনার লাইগা কড়া কইরা 1 কাপ আদা চা নিয়ে আইতেছি। আজকে যেই শীত পড়ছে। চা লাগবে না বকুল, তুই চাচার দোকানে গিয়ে বস। বৃষ্টিতে বেশি ভিজলে তোর আবার আগের মতো জ্বর আসবে, তখন তোকে খেয়ে দেখবে বল। ফারহানের গলাটা খুব শান্ত, তবে তাতে এক অদ্ভুত গাম্ভীর্য আছে। ঠিক সেই মুহূর্তে ওভারব্রিজের নিচে এসে দাঁড়ায় মাইশা। তার পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, বৃষ্টিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। ফোনে কথা বলছে তার মার সাথে। হ্যালো মা, শুনতে পাচ্ছ? আরে এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে বাসে উঠবো বলো তো? ফার্ম গেট থেকে একটা বাসও এদিকে আসছে না, সব জ্যামে আটকে আছে। মাইশা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মিরপুর থাকে। নিজের ভার্সিটির পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসারের হাল ধরেছে। তার চোখে মুখে চরম বিরক্তি। মারে, মাগরিবের আজান তো দিয়ে দিচ্ছে। তুই কারণ বাজার থেকে আর কোনো টিউশনিতে যাস না, সোজা বাসায় চলে আয়। রাস্তাঘাটের যে অবস্থা, আমার তো ভয়ে বুক কাঁপে। মা, তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে জ্যামে বসে আছি? সেই কখন থেকে ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। সিএনজিওয়ালারা মিরপুর 10 পর্যন্ত 400 টাকা চাচ্ছে। আমি কি টাকা গাছ থেকে পারি? আমার একটা টিউশনের বেতনই তো মাত্র 3000 টাকা, আর এরা বৃষ্টি দেখলেই ডাকাতি শুরু করে দেয়। ফুটপাতে বসে থাকা ফারহান আনমনে মাইশার দিকে তাকায়। তার স্থির হিম শীতল চোখের দৃষ্টিতে কোনো ভিখারির দীনতা নেই, যেন সে সব কিছু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আচ্ছা বাবা, তুই সাজিদকে একটা ফোন দে না, ওর তো গাড়ি আছে। তোকে এই বৃষ্টির মধ্যে একটু ড্রপ করে দিয়ে যেতে পারে না? তোদের তো পারিবারিকভাবে কথা পাকা হয়ে আছে। মা প্লিজ, তুমি অন্তত ওই লোকটার কথা আমাকে বলো না। সাজিদকে আমি আধা ঘন্টা আগে কল দিয়েছিলাম। সে নাকি তার বন্ধুদের সাথে গুলশানের কোনো এক রেস্টুরেন্টে কফি খাচ্ছে। আমাকে উল্টো জ্ঞান দিয়ে দিল সে। আমি কেন এত বৃষ্টিতে টিউশনি করতে বের হয়েছি। ওর তো কোনো আর অভাব নেই, সে আমার কষ্ট বুঝবে কি করে? আহারে, ছেলেটা তো ঠিকই বলেছে। তোর তো আর টিউশনি করার দরকার নেই। সাজিদের মতো বড়লোকের ছেলের সাথে তোর বিয়ে হলে আমাদের আর কোনো অভাবই থাকবে না ইনশাল্লাহ। তুই শুধু শুধু রাগ করছিস। মা
অভাব হয়তো থাকবে না, কিন্তু সম্মানও থাকবে না। ওর কাছে আমি জাস্ট একটা শো পিস। আমার এই পরিশ্রম করা, বাসে ঝুলে চলা, এগুলো ওর কাছে স্ট্যাটাস প্রবলেম। সেই দিনও আমাকে সবার সামনে অপমান করে কথা বলেছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি কোনো একটা লোকাল বাসে ঝুলে ঠিকই চলে আসবো। আল্লাহ হাফেজ। মাইশা ফোনটা ব্যাগে রাখতে যাবে এমন সময় একটা বেপরোয়া বাইকার তীব্র গতিতে কাদা ছিটিয়ে রাস্তার পাশ ঘেঁষে আসতে শুরু করে। বাইকার ফোনে ব্লুটুথ হেডসেটে চিৎকার করে কথা বলে আসছে। আরে মামা, আমি তো ফার্ম গেট সিগন্যাল পার হইলাম মাত্র। তুই দাঁড়ায় থাক, আমি 5 মিনিটের মধ্যে আইসা তোরে তুলে নিতেছি। রাস্তা তো পুরোই ফাঁকা, টানতেছি আমি। ছেলেটি এখানকার বকাটে ছেলে। স্পিড ব্রেকার বা বৃষ্টির পিচ্ছিল রাস্তার কোনো তোয়াক্কাই সে করছে না। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাইশার দিকে ধেয়ে আসে। হি আল্লাহ, এই বাইকটা তো সোজা আমার দিকে আসছে। মাইশা ভয়ে পাথর হয়ে যায়। তার মনে হচ্ছে পা দুটো রাস্তার সাথে আটকে গেছে, এক পাও নড়তে পারছে না। সে শক্ত করে চোখ বন্ধ করে ফেলে। ওই মাইয়া, সর সর রাস্তা থেকে, ব্রেক ফেল করছে। ঠিক সেই মুহূর্তে মাথার পলিথিন ছুঁড়ে ফেলে বিদ্যুতের বেগে লাফিয়ে ওঠে ফারহান। চোখের পলকে সে মাইশার দিকে ছুটে যায়। এদিকে আসুন। ফারহান মাইশার হাত ধরে এক ঝটকায় নিজের দিকে টেনে নেয়। বাইকটি মাইশাকে একদম এক সুতো পরিমাণ ঘেঁষে কাদা ছিটিয়ে বেরিয়ে যায়। বাইকারটা দূর থেকে গাড়ি দিতে দিতে আসে। কইরা দিলাম তো আজকে অ্যাক্সিডেন্ট, মরার আর জায়গা বাজ না, রাস্তার মাঝখানে খাড়া রইছো। মাইশা ছিটকে এসে পড়ে ফারহানের শক্ত বুকের ওপর। ফারহানের ময়লা রুক্ষ হাত মাইশার উন্মুক্ত কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে, যাতে সে ছিটকে রাস্তার কাদায় পড়ে না যায়। কি হলো এটা? আমি কি বেঁচে আছি? আল্লাহ! মাইশা চোখ খুলে দেখে একটা নোংরা ভিখারি তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে আছে। তার নিঃশ্বাস আটকে আসে। আচমকা সম্বিত ফিরে পেয়ে সে চিৎকার করে ওঠে। ছাড়ুন, আমাকে ছাড়ুন বলছি। আপনার সাহস তো কম না, রাস্তার মাঝখানে একটা মেয়ের গায়ে হাত দেন। মাইশা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। তার পুরো শরীর ঘেন্নায় আর রাগে রিরি করে ওঠে। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অসভ্য ছোট লোক! কথাটি বলার সাথে সাথে মাইশা সজোরে চটাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় ফারহানের গালে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে বৃষ্টির শব্দের মাঝেও সেটা স্পষ্ট শোনা গেল। সুযোগ পেয়ে গায়ে হাত দিস? হ্যাঁ, তোদের মতো রাস্তার ভিখারিদের আমি খুব ভালো করে চিনি। সাহায্য করার নাম করে মেয়েদের শরীরে হাত দেওয়া তোদের স্বভাব। কত বড় সাহস তোর! ফারহান থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো রাগ বা অপমান নেই, বরং ঠোঁটের কোণে ফুটে ওঠে এক অদ্ভুত হিম শীতল নীরব হাসি। সাহস তো মানুষের বেঁচে থাকার জন্য লাগে আফামনি। আপনি চোখ বন্ধ করে মৃত্যুর জন্য দাঁড়িয়েছিলেন, আর আমি শুধু আপনাকে মৃত্যুর হাত থেকে টেনে এনেছি। আপনি আমাকে জ্ঞান দিবেন না? মাইশা রাগে কাঁপছে, কিন্তু ফারহানের চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। আমি মরে গেলে যেতাম, সেটা একান্তই আমার ব্যাপার। মরে গেলে তো সব হিসেবে চুকে যেত। কিন্তু আপনি আমাকে ছোঁয়ার সাহস কোথায় পেলেন? মাইশা ঘেন্নায় নিজের সালোয়ার কামিজের দিকে তাকায়। দেখেন তো আমার এই নতুন জামাটার কি অবস্থা করেছেন। একটু কাদা লেগেছে। আপনার এই নোংরা হাত দিয়ে পুরো জামাটা নষ্ট করে দিয়েছেন। জামা নোংরা হলে ধুয়ে ফেলা যায় আফামনি, কি বলেন? কিন্তু শরীরের উপর দিয়ে পালসার বাইকের চাকা চলে গেলে ফারহানের চোখে এবার এক হিম শীতল নীরবতা ভর করে। সেই দাগ তো আর কোনো ডিটারজেন্ট দিয়ে তোলা যায় না, তাই না? তাই বলে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরবেন? সেকেন্ডের ভগ্নাংশে তো আর এত কিছু বাবার সময় ছিল না। একটু ভদ্রভাবে তো টেনে সরাতে পারতেন। ভদ্রভাবে? হ্যাঁ, অন্তত আমার শার্টের হাতা ধরে টান দিতে পারতেন। বিপদের সময় ভদ্রতা খুঁজতে গেলে জীবনটা অভদ্রভাবে শেষ হয়ে যায় আপামনি। একটা ভিখারির মুখে এমন অদ্ভুত কথা শুনে মাইশা কিছুটা থমকে যায়, কিন্তু পরক্ষণেই তার বিরক্তি বেড়ে যায়। আপনার কথা বলার সাহস তো দেখছি অনেক বেশি। রাস্তায় পড়ে থাকা মানুষের সাহস ছাড়া আর কি বা আছে? ভিখারি তো ভিখারির মতোই মাথা নিচু করে থাকবেন। ভিখারিরা তো পেটের দিয়ে হাত পাতে। তো কিন্তু আপনারা যারা ভদ্রলোক, তারা তো সুযোগ পেলেই একে অন্যের জীবন নিয়ে খেলেন। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন? আমি তো শুধু আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। ফারহান দুই হাত বুকের কাছে এনে খুব স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ায়।
ময়লা শার্ট বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিন। ফারহান 2 হাত বুকের কাছে এক করে মাইশাকে একটা সালাম দেয়। তারই ময়লা শার্টের হাতা থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। মাপ করার প্রশ্নই আসে না। আর কোনোদিন যদি আমার আশেপাশে আপনাকে দেখেছি, আমি সোজা পুলিশে যাব। রাস্তার পাগল কোথাকার, নিজে তো ভিজেছে, আমাকেও কাদা মাখিয়ে দিলেন। মাইশা রাগে গজগজ করতে করতে তার ভাঙা ছাতাটা ফেলে দিয়ে ফুটপাত ধরে হাঁটা শুরু করে। কিন্তু কয়েক কদম যাওয়ার পরই সে হঠাৎ থমকে দাঁড়ায়। মনে মনে ফিস ফিস করে বলে, লোকটার গায়ে হাত দেওয়ার পর তো আমার বমি আসার কথা ছিল, কিন্তু ওর শরীর থেকে তো কোনো দুর্গন্ধ আসছিল না, বরং শরীরটা অনেকটা জিম করা মানুষের মতো শক্তি ছিল। একটা ভিখারি শরীর এমন হয় নাকি? মাইশা তার নিজের হাতের দিকে তাকায়। বৃষ্টির পানির সাথে মিশে এক অদ্ভুত খুব দামি কোনো পারফিউমের হালকা মাদকতাময় সুবাস তার নাকে এসে লাগছে। অবাক হয়ে নিজেকে নিচে পড়ে। কি অদ্ভুত, এই পারফিউম তো আমি জীবনও কোনোদিন শুকিনি। সাজিদ এত দামি দামি ব্র্যান্ডের বডি স্প্রে মাখে, কিন্তু ওর গন্ধটা তো একদম অন্যরকম। একটা রাস্তার ভিখারির গা থেকে যে এমন রাজকীয় সুবাস কিভাবে আসতে পারে? মাইশা কৌতূহল সামলাতে না পেরে পেছন ফিরে তাকায়, কিন্তু ওভারব্রিজের নিচে সেই পলিথিনটা পড়ে থাকলেও ফারহান সেখানে নেই। কোথায় গেল লোকটা? 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল কিভাবে? লোকটার চোখগুলো, উফ, কি ভাবছি আমি এসব? একটা পাগলকে নিয়ে ভাবার মতো ফালতু সময় আমার নেই। মাইশা মাথা ঝাঁকিয়ে নিজের ভাবনা তাড়ানোর চেষ্টা করে। সামনে একটা মিরপুর 10 নম্বরের বাস জ্যামে দাঁড়িয়ে আছে দেখে সে দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে। পরের দিন সকাল 9টা। গত রাতের কালবৈশাখী ঝড় শেষে সকালের রোদ বেশ কড়া হয়ে উঠেছে। রুস্তম চাচার চায়ের দোকানের বেঞ্চে বসে আছে ফারহান। তার পাশে বকুল নামের 12 বছরের টোকাই ছেলেটা পা রুটি নিয়ে চা ডুবিয়ে খাচ্ছে। ওস্তাদ, কি রে? চাটা আজকে জম্পেশ হইছে না? রুস্তম চাচার হাতের চা তো সবসময় জম্পেশ। তা ঠিক, তবে আপনার গালটাও কিন্তু জম্পেশ লাল হয়ে আছে। মানে কি? আরে ওস্তাদ, কাইলকা রাইতে ওভারব্রিজের নিচে মাইয়াডার থাপ্পড় খাইয়া তো আপনার গালের 12টা বাইজে গেছে। তুই ওই অন্ধকারে দেখো ফেলেছিস? হ, মাইয়ারা দেখতে যেমন ডানা কাটা পড়ি, হাতের থাপ্পড়ও তো দেখি রড মারা থাপ্পড়। আরে বোকা, সুন্দরীদের হাতের মারো তো আশীর্বাদ। আশীর্বাদ? এইরাম আশীর্বাদ তো আমি মাগনা দিলেও নিমু না। তুই বুঝবি না, ওই থাপ্পড়ের মধ্যে এক ধরনের মায়া ছিল। মায়া? ওস্তাদ, আপনার মাথাটা কি মায়ের থাপ্পড়ে পুরাই আউলাইয়া গেছে নাকি? হয়তো। আপনি হাসতাছেন? আপনারে রাস্তায় খাড়াইয়া ওইরাম অপমান করলো আর আপনি দাঁত কেলান? অপমান তো করে তারা যাদের কাছে সম্মানের অহংকার থাকে। আমি তো রাস্তার ভিখারি। আপনি ভিখারি হইলেও আপনার দিলটা সাচ্চা। আমি কাল থাইক্কা ওই মাইয়ারে খুঁজতেছি। কেন? পাওয়ার পাইলে ওর ওই ছাতাটা ভাইঙ্গা ওর মাথায় দিমু আমি। খবরদার বকুল, ওর দিকে চোখ তুলো তাকাবে না। কেন? ওই মাইয়া কি আপনার কিনা সম্পত্তি? কিনা সম্পত্তি না, তবে ওর কোনো ক্ষতি হলে আমি সহ্য করব না। ফারহানের গলাটা হঠাৎ এমন গম্ভীর হয়ে যায় যে বকুল চমকে ওঠে। এমন সময় একটা ঝকঝকে লাল রঙের হোন্ডা সিবিআর বাইক এসে ঠিক দোকানের সামনে থামে। ওই বুইড়া, এক প্যাকেট বেনসেন দে তো জলদি। বাইক থেকে নামে সাজিদ। মাইশার পারিবারিক কথা বলা বাগদত্তা অত্যন্ত অহংকারী আর বদমেজাজি। তার পরনে দামি টি শার্ট আর চোখে রেবন গ্লাস। দিতাসি ভাইজন, একটু বসেন। বসতে আছি নাকি তোর এই নোংরা দোকানে? আমার মিটিং আছে। সাজিদ বাইক থেকে নামতে গিয়ে রাস্তার পাশে জমে থাকা একটু কাদায় পা দিয়ে ফেলে। তার সাদা স্নিকার্স জুতায় কাদা লেগে যায়। হোয়াট দ্য ফাকিং হেল! কি হয়েছে ভাইজান? তোর এই ফালতু দোকানের সামনে এত কাদা কেন? দেখেছিস আমার জুতোটার কি অবস্থা হলো? কালকা রাইতে যে বৃষ্টি হইলো ভাইজান, ওইটার পানি জমছে। শাট আপ, একদম ফালতু কথা বলবি না। সাজিদ বিরক্ত হয়ে পেছনে ঘোরে। বেঞ্চে বসে থাকা ফারহানকে দেখে তার চোখে রাগে জ্বলে ওঠে। সে কোনো কারণ ছাড়াই সজোরে এক লাথি মারে ফারহানের পায়ে। এই ফকিন্নি, বেঞ্চের ওপর নবাবের মতন পা তুলে বসে আছিস? ওই, আমার ওস্তাদরে লাথি মারলেন কেন? ওস্তাদ, এই ভিকারের শালার আবার স্বাগত আছে? কিরে,
খুব আরাম করে চা খাচ্ছিস? চা খাওয়াটা কি অপরাধ ভাইজান? তোর তো কথা বলার অনেক সাহস। শোন ফকিন্নি, আমার জুতায় কাদা লেগেছে। তাতে আমি কি করব? তোর ওই ছেঁড়া ময়লা শার্টের কোনা দিয়ে আমার জুতোটা মুছে দে, 10 টাকা দিমু। কি কইলেন? 10 টাকার ভাব দেখান। আপনার জুতা কি আমার ওস্তাদ মুজবনি? তুই চুপ কর টোকাইয়ের বাচ্চা, নইলে লাথি দিয়ে তোদের 2টা দাঁত ফেলে দেব। ফেইলা দেখেন, আজকা ইটের টুকরা দিয়া আপনার ওই হোন্ডা আমি। থাম বকুল। বকুল রাগে ফুঁসতে থাকে। রুস্তম চাচা ভয় কাঁপছে, কিন্তু ফারহান নির্বিকারভাবে হাসে। কিরে ফকিন্নি, চুপ করে বসে আছিস কেন? জুতার ময়লা মুছতে বলছি না, কানে যায় না? যায় ভাইজান, তবে জুতা মুছলে 10 টাকা হবে না। কি বললি তুই? আপনার জুতোটা অনেক দামি, কাদা পরিষ্কার করতে অন্তত 20 টাকা লাগবে। তোদের মতন ভিখারিদের জাতটাই এটা। টাকার গন্ধ পেলেই নিজের মায়ের শাড়ি দিয়েও জুতা মুছে দিবি। সবাই তো টাকার কাছে বিক্রি হয় ভাইজান, কেউ জুতায় কেউ ক্ষমতায়। এত ফিলোসফি মারাবি না, নে জলদি মুছে নে, আমার তো সময় নেই। ফারহান ধীরে সুস্থে বেঞ্চে থেকে নিচে নামে। সে হাঁটু গেড়ে বসে নিজের ছেঁড়া শার্টের হাতা দিয়ে সাজিদের কাদা মাখা জুতোটা খুব যত্ন করে মুছে দেয়। হয়েছে ভাইজান। হয়েছে, নে তোর বকশিস। সাজিদ পকেট থেকে 10 টাকার একটা মুচড়ানো নোট বের করে ফারহানের মুখের উপর ছুঁড়ে মারে। 20 টাকার কাম করিস নাই, তুই 10 টাকাই রাখ। ধন্যবাদ ভাইজান। সাজিদ সিগারেট ধরিয়ে বাইকে উঠে শব্দে টান দিয়ে চলে যায়। বকুল ছুটে এসে ফারহানের হাত ধরে। ওস্তাদ, আপনি এটা কি করলেন? ওই অহংকারী শালার জুতা মুছে দিলেন। টাকার দরকার ছিল রে বকুল। আপনি একটা ভীরু। আপনার গায়ে এত জোর, একটা ঘুষি মারলে ওই শালা রাস্তায় পড়ে যাইতো। ঘুষি মারার সময় এখনো আসেনি বকুল। ফারহান মাটিতে পড়ে থাকা 10 টাকার নোটটা হাতে তুলে নেয়। তারপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ তার চোখে সেই নিরীহ দৃষ্টি উধাও হয়ে যায়। সেখানে ফুটে ওঠে ভয়ঙ্কর আর ধারালো এক আগুন। আজ যে দুটো মুছলাম সেটা শুধু সময় কেনার জন্য বকুল। এই 10 টাকার দাম একদিন ওকে 10 কোটি টাকা দিয়ে চুকাতে হবে। 10 কোটি? ওস্তাদ, আপনি কি স্বপ্ন দেখতেছেন? স্বপ্ন না রে পাগল, এটাই ভবিষ্যৎ। এখন চল ওই মরে যাই, আমাদের প্রতিদিনের কাজ ভিক্ষা করা, ভিক্ষা করি গিয়ে। বলেই তারা তাদের নিত্য দিনের কাজ ভিক্ষা করতে চলে যায়। অন্যদিকে 1000 মাইল দূরে চকচকে আধুনিক শহর সিঙ্গাপুরে বিশাল এক কাজ ঘেরা অফিসের ভেতর অস্থিরভাবে পায়চারি করছেন রায়হান চৌধুরী, এশিয়ার অন্যতম শীর্ষ ধনী, যার আঙুলের ইশারায় শেয়ার বাজার ওঠানামা করে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চিফ অফ ইন্টেলিজেন্স মিস্টার সিকান্দার। স্যার, আমরা সাউথ এশিয়ার সব সোর্স কাজে লাগিয়েছি। আমি সোর্সের গল্প শুনতে চাই না সিকান্দার, রেজাল্ট চাই। স্যার, 3 মাস 3টি বছর ধরে উনি নিখোঁজ। ওনার পার্সোনাল ট্রাকার অফ করা। উনি নিজেই চান না কেউ ওনাকে খুঁজে পাক। রায়হান চৌধুরী টেবিলের সজোরে খুশি মেরে বলে, চাইবে না মানে? ও আমার রক্ত, আমার একমাত্র ওয়ারিশ, 1000 কোটি টাকার এম্পেয়ার। এই ক্ষমতা সব কার জন্য? ও যদি না থাকে আমি এগুলো দিয়ে কি করব? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। চেষ্টা? আমার স্ত্রী গত 3 মাস ধরে চায় নামাজ থেকে ওঠেনি। প্রতিটা মুহূর্ত আমরা নরক যন্ত্রণা ভোগ করছি, আর তুমি বলছো চেষ্টা করছো? স্যার, একটা লিড পেয়েছি আমরা। খুব দুর্বল একটা এনক্রিপ্টেড সিগন্যাল। কোথায়? ঢাকা। গতকাল রাত্রে মাত্র 3 সেকেন্ডের জন্য একটা মিলিটারি গেট স্যাটেলাইট পিং অ্যাক্টিভ হয়েছিল। ঢাকা? ওই যে আমার মানুষের ভিড়ে আমার রাজপুত্র লুকিয়ে আছে। কনফার্ম না স্যার, তবে প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা উনি হতে পারেন। সিকান্দার, আমার প্রাইভেট জেট স্ট্যান্ড বাই রাখো। যদি ওই সিগন্যাল সত্যি হয় তবে মনে রেখো, আমার ছেলেকে যারা লুকিয়ে রেখেছে বা কষ্ট দিয়েছে তাদের আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আমার ফারহানকে আমার চাই চাই, যে কোনো মূল্যে। এদিকে ফারহান বকুল সারা দিন ভিক্ষা করার পর দিন গড়িয়ে রাত নামে। ঢাকার ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে শহরের রূপ বদলে যায়। রাত তখন 2টা। ফার্মগেটের একটি বন্ধ মার্কেটের বারান্দা। পুরো শহর ঘুমে আচ্ছন্ন। রাস্তার সোডিয়াম বাতিগুলো ছাড়া আর কোনো আলো নেই। ফারহান একটা বন্ধ দোকানের বারান্দায় পুরনো চটের ওপর শুয়ে আছে। উফ, ফারহান হঠাৎ চোখ খুলে উঠে বসে।
চারদিক শুনশান। সে দ্রুত তার ছেঁড়া ঝোলার ভেতরে হাত ঢোকায়। এত রাতে সিগন্যাল? ঝোলার গোপন পকেট থেকে সে একটা জিনিস বের করে, একটা স্যাটেলাইট কমিউনিকেটর। জিনিসটা দেখে বোঝা যায় এটা সাধারণ কোনো যন্ত্র নয়, সামরিক বা অত্যন্ত উচ্চবিত্তদের ব্যবহার্য। স্ক্রিনে একটা লাল সিগন্যাল ব্লিঙ্ক করছে। ওরা কি আমার লোকেশন ট্র্যাক করে ফেলেছে? ফারহান যন্ত্রটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্ক্রিনে কানেক্টিং লেখা উঠছে। ফারহানের চোখে অদ্ভুত এক কষ্ট আর বিরক্তি। আর একটু সময় আমার দরকার ছিল। এত তাড়াতাড়ি ওরা আমাকে খুঁজে বের করবে ভাবিনি। ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপাশ দিয়ে ধীর গতিতে হেডলাইট নেভানো অবস্থায় একটা কালো রেঞ্জ রোভার গাড়ি বেরিয়ে যায়। এসইউভির ড্রাইভার বলে, স্যার, জিপিএস সিগন্যাল তো এখানেই ড্রপ করেছে। গাড়ির ভেতর থেকে একজন ব্ল্যাক স্যুট পরা লোক নাইট ভিশন বাইনোকুলার দিয়ে ফুটপাতের দিকে নজর রাখছে। রাস্তায় তো কেউ নেই, শুধু কয়েকটা রাস্তার কুকুর আর একটা ভিখারি ঘুমাচ্ছে। আমাদের টার্গেট কি ওই ভিখারি হতে পারে স্যার? মাথা খারাপ? এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্যের উত্তরাধিকারী কোনোদিন ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাস্তায় ঘুমাবে? এটা ইম্পসিবল। তাহলে সিগন্যালটা কোথা থেকে এলো? হয়তো জিপিএস গ্লিচ। চলো গাড়ি ঘোরাও, ধানমন্ডির দিকটা একবার চেক করে দেখি। ফারহান নিজের শরীরের সাথে কমিউনিকেটরটা চেপে ধরে ভিখারির মতো কুকড়ে শুয়ে পড়ে। কালো গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে যায়। খুব কাছাকাছি চলে এসেছে ওরা। আমাকে আরও সাবধান হতে হবে। এই শহরের রূপ বদলাতে আরও বেশি দেরি নেই। রাতের রহস্যময় প্রহর কেটে গিয়ে পরের দিন সন্ধ্যায় নেমে আসে এক অদ্ভুত গুমট আবহাওয়া। মেঘলা আকাশ যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। সন্ধ্যা 7টা। এদিকে মিরপুর মাইশাদের পাড়ার অন্ধকার সরু গড়ি এলাকায় লোডশেডিং চলছে। গড়িতে ঘুটঘুটে অন্ধকার। মাইশা বাজার থেকে একা ফিরছিল। বৃষ্টির কারণে গড়ির পিছির রাস্তা কাদায় মাখামাখি। উফ, এ এক লোডশেডিং, যন্ত্রণা আর বাঁচি না। ফোনের ফ্ল্যাশ লাইটটাও কাজ করছে না। মাইশা এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে নিজের শাড়িটা একটু ওপরে তুলে ধরে সাবধানে হাঁটছে। আজ সে একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছে। রাস্তাটা এত পিচ্ছিল, আর একটু হলে তো পড়েই যাচ্ছিলাম। হঠাৎ অন্ধকারে একটা গর্তে মাইশার পা পড়ে। সে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র বেগে পেছনের দিকে পড়ে যেতে থাকে। মা গো! মাইশা নিশ্চিত পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা পাবে, কিন্তু অন্ধকারের বুক চিরে একটা বলিষ্ঠ হাত সেকেন্ডের ভগ্নাংশে তাকে শূন্যে লুফে নেয়। আহ! ধরেছি। মাইশা বুঝতে পারে কেউ একজন তাকে পা জোরে হাত দিয়ে শক্ত করে ধরে আছে। অন্ধকারে মাইশার বুক ধড়ফড় করছে। কে আপনি? ভয় পাবেন না। লোকটার গলার স্বর শুনে মাইশার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। এই স্বরটা তার পরিচিত। লোকটার শরীরের উত্তাপ মাইশা স্পষ্ট অনুভব করতে পারছে। আপনি আমাকে এভাবে ধরে আছেন কেন? ছাড়ুন। চাইলে তো কাদার মধ্যে ছিটকে পড়বেন আপামনি। মাইশার ভিজে যাওয়া শাড়ির আঁচল খসে পড়েছে। ফারহানের শক্ত পেশি বহুল হাত মাইশার উন্মুক্ত কোমরের কাছে শক্তভাবে আটকে আছে। আমি দাঁড়িয়ে থাকতে পারবো, আপনি হাত সরান। রাস্তাটা খুব পেয়েছেন, আগে সোজা হয়ে দাঁড়ান। ফারহান মাইশাকে আলতো করে সোজা করে দাঁড় করায়, কিন্তু নিজের হাতটা মাইশার কোমর থেকে সরায় না। অন্ধকারে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আপনার হাত এত শক্ত কেন? শক্ত না হলে কি আপনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারতাম? কিন্তু আপনি এখানে কি করছেন? আপনি তো সেই... মাইশা লোকটার কাঁধে হাত রাখে আর চমকে ওঠে। একটা ভিখারির শরীর কত শক্ত, জিম করা মানুষের মতো হয় কি করে? আপনার শরীর, একটা ভিখারির শরীর এত শক্তি হয় কিভাবে? ক্ষুধার পরিশ্রম মানুষের শরীরকে অনেক শক্ত করে দেয় আপামনি। মিথ্যে কথা। আপনার গায়ের এই গন্ধটা, এই পারফিউমের গন্ধটা আমি কালও পেয়েছি। রাস্তায় পড়ে থাকা মানুষের গায়ে পারফিউমের গন্ধ আসবে কোথা থেকে? ওরা হয়তো বৃষ্টির গন্ধ। মাইশার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ফারহানের মুখটা তার মুখের খুব কাছাকাছি। অন্ধকারের মধ্যে মাইশা ফারহানের চোখের সেই জ্বলন্ত দৃষ্টি অনুভব করতে পারছে। আপনি মিথ্যে বলছেন। আপনি সাধারণ কেউ নন। আমি সাধারণ না হলে কি আপনার এই গলিতে দাঁড়িয়ে থাকতাম? তাহলে কেন দাঁড়িয়ে আছেন? কালকের থাপ্পড়ের প্রতিশোধ নিতে এই মিরপুরে চলে এলেন? প্রতিশোধ নিতে হলে তো আপনাকে কাদার মধ্যে ফেলিয়ে দিতাম, তুলে ধরতাম না।
ফারহানের হাতটা মাইশার কোমরের একটু ওপরে কেঁপে ওঠে। মাইশার শরীরের কোমর স্পর্শে ফারহানের মতো কঠোর মানুষের ভেতরেও যেন একটা ঝড় উঠছে। আপনি আমাকে এখনো ধরে আছেন কেন? আমার অস্বস্তি লাগছে। অন্ধকারে কি খুব ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আপনি আমাকে ছাড়ুন। আমি ছেড়ে দিলে আপনি কি একা হাঁটতে পারবেন ওই পিচ্ছিল রাস্তায়? পারবো। আপনি কে যা আমার এত খেয়াল রাখছেন? কেউ না, জাস্ট একজন রাস্তার মানুষ। হঠাৎ করেই পুরো এলাকার বিদ্যুৎ চলে আসে। গলির নিয়ন আলোতে চারপাশ আলোকিত হয়ে ওঠে। এই তো কারেন্টও চলে এসেছে, এবার সরুন। আলোতে মাইশা স্পষ্ট দেখে ফারহান তাকে ধরে আছে। ফারহান দ্রুত মাইশাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে কয়েক কদম পিছিয়ে যায়। মাফ করবেন আপামনি, পড়ে যেতেছিলেন তো তাই ধরে ফেলছিলাম। বিদ্যুতের আলোতে ফারহান আবার সেই বস্তির ভাষায় কথা বলা শুরু করেছে। মাইশার মুখে কোনো কথা সরে না, সে শুধু ফারহানের চোখের দিকে তাকিয়ে থাকে। আপনি আপনি এই গলিতে কি করছিলেন? আমি তো এই রাস্তায় কাগজ ঠোকাই, আপনি সামনে দিয়ে হাইরে যেতেছিলেন, হঠাৎ দিকে স্লিপ কাটছেন। কাগজ টোকাচ্ছিলেন অন্ধকারে? গরিবের আবার অন্ধকার আর আলো কি আপামনি, পেট তো আর কারেন্ট যাওয়ার এসব বুঝে না। মাইশা এক দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে আছে। চেরা শার্ট, উস্কো খুস্কো চুল, কিন্তু একটু আগে অন্ধকারে সে যাকে অনুভব করেছে তার সাথে এই চেহারার কোনো মিল নেই। আপনি কি আমাকে ফলো করছেন? আস্তাগফিরুল্লাহ, আপনারে ফলো করবো কেন আপামনি? আমার কি খাওয়া দেওয়ার কাম নেই? তাহলে কাল ওভারব্রিজের নিচে আর আজ আমার বাসার গলিতে, এটা কাকতালীয় হতে পারে না? শহরটা তো ছোট আপামনি, গরিব মানুষ রাস্তার সব জায়গায় গড়ে, কাকতালীয় না হয়ে উপায় কি? মাইশা তার খসে পড়া শাড়ির আঁচলটা ঠিক করে নেয়। তার এখনো বুক ধরফর করছে। ওই চোখের গভীর এক অদ্ভুত বিষাদার পুরুষালী আকর্ষণ আছে যা মাইশাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আপনার নাম কি? নাম দিয়ে কি করবেন? রাস্তায় মানুষের কোনো নাম থাকে না। আমি নাম জিজ্ঞাসা করেছি, সোজা উত্তর দিন। ফারহান। শুনুন ফারহান, আপনাকে আমি কালও সাবধান করেছি, আজও আবারও করছি। আমার আশেপাশে ঘোরার চেষ্টা করবেন না, আমি এসব একদম পছন্দ করি না। আপনি পছন্দ না করলেও রাস্তাঘাটে তো গরিবদের আপনার সহ্য করতেই হবে। মুখ সামলে কথা বলুন। আমি চাইলে আপনাকে এক্ষুনি এলাকার ছেলেদের দিয়ে পিটিয়ে পুলিশে দিতে পারি। দিয়ে দিন, জেলের ভিতরে অন্তত 3 বেলা ফ্রি খাবার জুটবে। এই বৃষ্টির রাস্তায় কাগজ তো আর ঠোকানো লাগবে না। ফারহানের এই অদ্ভুত ভয়হীন উত্তর শুনে মাইশা চরম বিরক্ত হয়, কিন্তু একই সাথে তার কৌতূহলও বাড়তে থাকে। আপনি কি পাগল নাকি সাইকো? আপনি যেটা ভাবতে ভালোবাসেন আমি সেটাই। অসভ্য, যান এখান থেকে। যাবো তো বটে, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি কথা? আপনার এই গোলাপি শাড়িতে একটু কাদা লেগে গেছে, বাসায় গিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন আর সাবধানে হাঁটবেন। সবসময় অন্ধকারে আপনাকে ধরার জন্য কোনো ভিখারি তো আর বসে থাকবে না। ফারহান একটা অদ্ভুত মন ভোলানো হাসি দিয়ে ঘুরে দাঁড়ায় এবং অন্ধকারের দিকে হাঁটতে শুরু করে। মাইশা স্তব্ধ হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এই লোকটার মধ্যে এমন কি আছে যা আমাকে এত কনফিউজড করে দিচ্ছে? ওর স্পর্শ, ওর গলার আওয়াজ, মনে হচ্ছে ও অনেক বড় কোনো কিছু লুকাচ্ছে। কেউ। মাইশা তার বাজারের ব্যাগটা শক্ত করে ধরে বাড়ির দিকে পা বাড়ায়, কিন্তু ফারহানের শরীরের সেই উষ্ণতা এবং পুরুষালী পারফিউমের ঘ্রাণটা যেন এখনো তার শরীরে লেগে আছে। এই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। শহরে এখন বৈশাখী উৎসবের আমেজ। মিরপুরের DOHS মাঠে বসেছে বিশাল বৈশাখী মেলা। চারদিকে নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ, শিশুদের কোলাহল আর মাইকে উচ্চস্বরে বাজতে থাকা গান। বিকেল 5টা, মেলায় 3 ধরনের ঠাইনি, ধুলো আর ঘামে একাকার অবস্থা। মাইশা ভিড়ের মধ্যে খুব সাবধানে হাঁটছে, তার চোখে মুখে চরম অস্বস্তি। পাশে হাঁটছে সাজিদ, যার পরনে দামি পাঞ্জাবি, চোখে রোদ চশমা। উফ, কি ফালতু একটা জায়গায় নিয়ে আসলাম আয়শা। ধুলোবালিতে আমার স্কিনের 12টা বেজে যাচ্ছে। আমি তো তোমাকে আসতেই বারণ করেছিলাম, তুমি তো জেদ করলে মেলায় আসবে। জেদ করব না, ফিয়ন্স হিসেবে তোমাকে একটু টাইম দিতে চাই, আর তুমি সব সময় ভাব নাও। ভাব নিচ্ছি না সাজিদ, আমার ভালো লাগছে না, চলো বাসায় যাই। আরে মাত্রই তো এলাম, চলো ওই নাগরদোলায় উঠি।
আমার মাথা ঘুরে, আমি উঠবো না। আরে ঢং করো না তো, আসো। সাজিদ ভিড়ের সুযোগ নিয়ে মাইশার হাতটা খুব শক্ত করে ধরে। মাইশা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সাজিদ আরো জোরে চেপে ধরে। সাজিদ, আমার লাগছে, হাতটা ছাড়ো প্লিজ, মানুষ দেখছে। দেখো, তুমি আমার হবু বউ, মানুষ দেখলে তাতে কি? বিয়ের আগে এভাবে পাবলিক প্লেসে হাত ধরাটা আমাদের ফ্যামিলিতে অ্যালাউড না। তোমাদের এই ফ্যামিলি আর তাদের এই ব্যাকডেটেড রুলস। এখন 26 শতক নাইশা, একটু মডার্ন হতে শেখো। সাজিদ মাইশাকে জোর করে ভিড়ের ভেতর দিয়ে টেনে নিয়ে যায়। ইচ্ছা করে সে মাইশার শরীরের খুব কাছাকাছি ঘেঁষে হাঁটে, মাঝে মাঝে কাঁধে হাত রাখার চেষ্টা করে। মাইশা কুকড়ে যায়। সাজিদ, তুমি কি একটু দূরত্ব বজায় রেখে হাঁটবে? আমার খুব আনকমফোর্টেবল লাগছে। আনকমফোর্টেবল লাগার কি আছে? আমি কি অন্য কেউ? অন্য কেউ না হলো আমি পছন্দ করছি না। তোমার এই ন্যাকামি আর ভালো লাগছে না, চলো ওই চুড়ির দোকানে। এদিকে মেলার এক কোণে একটা বড় বট গাছের নিচে বসে আছে ফারহান। সামনে একটা টিনের থালা, পাশে বকুল বসে বাদাম খাচ্ছে। ফারহানের গায়ের সেই পুরনো ময়লা শার্ট, কিন্তু তার চোখ ভিক্ষার থালার দিকে নেই। ওস্তাদ, আজকে মেলায় তো পকেট মারদের ঈদ লেগে গেছে। পাবলিকের পকেটে যা মাল করি আসে না। হুম। আপনি ওই দিকে কি দেখেন ওস্তাদ? ওই চুরির দোকানের দিকে চাতক পাখির মতো টাকায় আসেন কেন? তোর বাদাম খাওয়া শেষ হলে চুপ করে বসে থাক। কাহিনী কি কন্ত? ওই নীল জামা পরা আপাটা না, ওই যে ওই দিন আপনারে ঝাড়ি মারছিল? বকুল, তুই বেশি কথা বলছিস। ওস্তাদ, মাইয়ারা লগে ওইটা কেডা? বয়ফ্রেন্ড নাকি? দেখছেন কেমনে চিপকায়া ধরতেছে? মালটার তো মতলব ভালো না। ফারহানের চোয়াল শক্ত হয়ে যায়। দূর থেকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে সাজিদ কিভাবে মাইশার ওনার ওপর দিয়ে কোমরে হাত দেওয়ার চেষ্টা করছে। ফারহানের হাতের মুঠো শক্ত হয়ে যায়, নখগুলো তালুতে গেঁথে যাচ্ছে। এই লাল চুড়িগুলো পরো তো, আমি তোমার হাতে পরিয়ে দিই। লাগবে না, আমি পড়তে পারি। আরে হাতটা দাও তো, এত লজ্জা কিসের? সাজিদ জোর করে মাইশার হাত টেনে নেয়। চুরি পরানোর বাহানায় সে মাইশার হাতের তালুতে আঙ্গুল দিয়ে সুরসুরি দেয়। মাইশা ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়, হাত থেকে চুরি পড়ে ভেঙে যায়। সাজিদ, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। হোয়াট? আমি তো একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছিলাম, তুমি এত আনকালচার্ড কেন বলো তো? এটা রোমান্স না, এটা অসভ্যতা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি এসব করতে পারো না। চুপ করো, আমাকে ম্যানার্স শেখাতে আসবে না। আমার দয়ায় তোমাদের সংসার চলছে, ভুলে যেও না। সাজিদ এই কথায় মাইশার চোখে পানি চলে আসে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দূর থেকে ফারহান উঠে দাঁড়ায়, তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। ওস্তাদ, কই যান? মারপিট করবেন নাকি? না, তবে ওই লোকটার হাতটা ভেঙে দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তাইলে যাইয়া দেন না একখান ঘুষি। পাবলিক তো সাজিদরেই ধুলাই দিব, মাইয়ারে বিরক্ত করার লাইগা। এখন না বকুল, সময় হয়নি। পাবলিকের স্টেটমেন্ট বড় অদ্ভুত। ওরা ভিখারির ঘুষি মেনে নেবে না, বড়লোকদের অসভ্যতা মেনে নেবে। ফারহান আবার বসে পড়ে, কিন্তু তার দৃষ্টি এক সেকেন্ডের জন্য মাইশার উপর থেকে সরে না। সাজিদ রাগে গজগজ করতে করতে মাইশাকে নিয়ে মেলার অন্য প্রান্তের দিকে হাঁটতে শুরু করে। চলো, ফুচকা খাবে। আমার ক্ষুধা নেই, আমি বাসায় যাব। আবার এক কথা, বললাম না ফুচকা খাবো। আমার মুড অফ করে দিও না মাইশা। সাজিদ প্লিজ। শাট আপ, জাস্ট শাট আপ অ্যান্ড ফলো মি। মাইশা অসহায়ভাবে সাজিদের পেছনে হাঁটতে থাকে। ভিড়ের ফাঁক দিয়ে সে একবার পেছনের দিকে তাকায়। বটগাছের নিচে বসে থাকা সেই ভিখারিটার সাথে তার চোখাচোখি হয়। মাইশা অবাক হয়ে দেখে লোকটার চোখে কোনো ভিক্ষার আকুতি নেই, আছে এক তীব্র ক্রোধ আর মায়া, তাকে রক্ষা করার এক নীরব প্রতিশ্রুতি। এই লোকটা, ও কি আমাকে দেখেছে? ওর চোখের চাউনি এত পরিচিত কেন লাগে? কেন মনে হচ্ছে এই বিশাল ভিড়ের মধ্যে একমাত্র ওই আমার কষ্টটা বুঝতে পারছে? তারা মেলায় ঘুরতে ঘুরতে রাত 9টা বেজে যায়। মেলার আলো ঝলমল করছে, কিন্তু মেলার ঠিক পেছনের রাস্তাটা অন্ধকার আর নির্জন। সাজিদ আর মাইশার ঝগড়া চরমে পৌঁছেছে। সাজিদ গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে। মাইশা জানলার বাইরে দাঁড়িয়ে। তোমার মতন ছোট লোকের মেয়ের সাথে রিলেশন রাখাই আমার ভুল হয়েছে। সামান্য একটা আইসক্রিম নিয়ে সিন ক্রিয়েট করলে। আমি সিন ক্রিয়েট করিনি সাজিদ, তুমি ওয়েটারকে যা তা ভাষায় গালাগালি করছিলে, আমি শুধু প্রতিবাদ করেছি। তো
টাকা আমি দিচ্ছি, আমি গালি দেব, তাতে তোমার কি? টাকা থাকলেই মানুষকে অপমান করার অধিকার জন্মায় না। লাইফ লেসন নিজের কাছে রাখো। আমার গাড়িতে ওঠার দরকার নেই, হেঁটে বাড়ি যাও। তোমার এই দেমাগ আমি ভাঙবো। সাজিদ, রাত 11টা বাজে। এই নির্জন রাস্তায় আমাকে একা ফেলে যাবে? যাবই তো, দেখি কে তোমাকে উদ্ধার করে। সাজিদ কোনো দয়া মায়া না দেখিয়ে গাড়ি টান নিয়ে চলে যায়। মাইশা ধুলোর মধ্যে একা দাঁড়িয়ে থাকে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো নষ্ট, আলো আধারিতে জায়গাটা গা ছমছম করছে। আল্লাহ, এখন আমি মেইন রোডে যাব কি করে? রিক্সাও তো নেই এখানে। মাইশা ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। হঠাৎ রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে 3-4 জন বখাটে যুবক বেরিয়ে আসে। তারা মদ্যপ অবস্থায় টলছে। কি রে দোস্ত, চাঁদের দেশে কি আজকা পূর্ণিমা নাকি? রাস্তায় তো দেখি পরি নামছে। আরে তাই তো, একা একা কই যাও সুন্দরী? আসো, আমাগো লগে একটু আড্ডা দিয়ে যাও। সরুন, রাস্তা ছাড়ুন বলছি। বাবা, পরির গলার আওয়াজ তো বেশ গরম। এই গরমে একা রাইতে হাঁটলে তো শরীর খারাপ করবো সোনা। বখাটেরা মাইশাকে ঘিরে ধরে। মাইশার বুক ধরফর করছে, গলা শুকিয়ে কাঠ। সে পেছনের দিকে সরতে থাকে। আপনারা কিন্তু ভালো করছেন না, আমি চিৎকার করব। চিৎকার করবা করো, এইখানে কাক পক্ষীও নাই তোমার চিৎকার শোনার লাইগা। ছেলেটা এগিয়ে এসে মাইশার ওড়না ধরে হ্যাঁচকা টান দেয়। বাঁচা, কে আছেন? বাঁচান। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া ঝড়ের বেগে উড়ে আসে। কোনো কথা নেই, কোনো ওয়ার্নিং নেই, সরাসরি অ্যাকশন। ইয়া, ফারহান শূন্যে লাফিয়ে ওড়না ধরে রাখা ছেলেটার বুকে 2 পা দিয়ে ড্রপ কিক মারে। ছেলেটা ছিটকে গিয়ে 5 হাত দূরে ইটের স্তূপের ওপর পড়ে। কিরে, এই ভিখারি কোত্থেকে আইলো? মার শালারে মার। বাকি 2 জন বখাটে ফারহানের উপর ঝাঁপিয়ে পড়ে। একজনের হাতে বাঁশের লাঠি, অন্যজনের হাতে ইটের টুকরো। মাইশা ভয়ে একটা গাছের আড়ালে সরে যায়। আপনি আপনি এখানেও? চলে যান আপনি, ওরা আপনাকে মেরে ফেলবে। ফারহান মাইশার কথার উত্তর দেয় না। একটা বখাটে বাঁশ দিয়ে ফারহানের পিঠে সজোরে আঘাত করে। ঠাস শব্দ হয়। ফারহান ব্যথায় কোকিয়ে ওঠে, কিন্তু পড়ে যায় না। উফ, শালা ফইননি, হিরোগিরি দেখাস? ছেলেটা আবার বাঁশ দিয়ে ফারহানের মাথায় বাড়ি মারে। এবার ফারহানের কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ে চোখে মুখে। সে এক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। না প্লিজ, ওকে মেরো না। বখাটেরা ভাবছে ফারহান শেষ। তারা হাসতে হাসতে এগিয়ে আসে, কিন্তু তারা জানে না আহত ভাগ আরো বেশি ভয়ঙ্কর হয়। ফারহান নিচ থেকে ওপরের দিকে তাকায়। তার রক্ত মাখা মুখে এক নিষ্ঠুর হাসি। ভুল জায়গায় আঘাত করছিস তোরা। বাঁশ উঁচিয়ে ধরা ছেলেটা যেই আবার মারতে যাবে, ফারহান বিদ্যুতের গতিতে উঠে দাঁড়িয়ে তার ডান হাতের কবজিটা উল্টে দিয়ে মুচড়ে দেয়। কর্মর করে হাড় ভাঙার শব্দ হয়। আহ, আমার হাত ভাইঙ্গা দিচ্ছে। ফারহান তাকে ছেড়ে দিয়েই পাশে থাকা আরেকজনের পেটের ঠিক সোলার প্লেক্সাসে নিজের কনুই দিয়ে এমন নিখুঁত এক আঘাত করে যে ছেলেটা নিঃশ্বাস নিতে না পেরে নীল হয়ে যায় এবং সাথে সাথে রক্ত বমি করতে শুরু করে। প্রথম বখাটে যেটা প্রথমে পড়ে গিয়েছিল, সে উঠে ছুরি বের করে। আইসকা তোরে জিন্দা কাইটা ফালামু। ছেলেটা ছুরি নিয়ে ফারহানের দিকে দৌড়ে আসে। ফারহান নড়ে না। ঠিক শেষ মুহূর্তে সে সরে গিয়ে ছেলেটার পায়ে ল্যাং মারে এবং একই সাথে তার গলার শ্বাসনালীতে হাতের তালু দিয়ে হালকা একটা চপ মারে। ছেলেটা গ্যাক করে শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। সে আর উঠতে পারছে না। বাঘ এখান থেকে। যদি আরেকবার তোদের এই এলাকা দেখেছি, তোদের পায়ের রগ আমি নিজের হাতে ছিঁড়ে ফেলবো। বখাটেরা ফারহানের এই রাক্ষসী রূপ আর মারের কায়দা দেখে কলিজা শুকিয়ে যায়। তারা একে অপরকে ধরে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে পালিয়ে যায়। আপনি ঠিক আছেন? মাইশা কাঁপতে কাঁপতে এগিয়ে আসে। ফারহান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে। তার কপাল বেয়ে অঝরে রক্ত ঝরছে। শার্টের হাতা ছিঁড়ে গেছে। কাছে আসবেন না ফামনি, আমার শরীর নোংরা, রক্ত। চুপ করুন, একদম চুপ।
মাইশা নিজের দামি ওনাটা দিয়ে ফারহানের কপালের রক্ত মুছতে শুরু করে। তার হাত কাঁপছে। একটা ভিখারি যাকে সে অপমান করেছিল, আজ সে তার জন্য নিজের জীবন বাজি রাখল। কেন করলেন এটা? ওরা যদি আপনাকে মেরে ফেলতো? রাস্তায় মানুষের জীবনের দাম কতটুকুই বা, কিন্তু আপনার কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারতাম না। কেন? কে আমি আপনার? কেন বারবার আমাকে বাঁচান? সব প্রশ্নের উত্তর তো অঙ্কের মতো মিলে না ভামনি। কিছু উত্তর সময়ের কাছে তোলা থাক। ফারহান ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাইশা বুঝতে পারে লোকটার প্রচন্ড কষ্ট হচ্ছে। সে আশেপাশে তাকায়। এখানে তো কোনো ডক্টর নেই, আপনি উঠতে পারবেন? আমার সাথে চলুন, আমাদের বাসার ছাদটা কাছে, আমি ফার্স্ট এড দিয়ে দিব। না না, আপনার অসুবিধা হবে, লোকে খারাপ ভাববে। লোকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সাজিদ আমাকে ফেলে গেছে, আর আপনি আমাকে বাঁচিয়েছেন, এইটাই এখন একমাত্র সত্য। উঠুন বলছি। মাইশা জোর করে ফারহানের হাত নিজের কাঁধে তুলে নেয়। ফারহানের শরীরের ভারে মাইশা একটু নুয়ে পড়ে, কিন্তু সে ছাড়ে না। ফারহান অবাক হয়ে মাইশার দিকে তাকায়। এই মেয়েটার মাঝে এক অদ্ভুত জেদ আছে। ফারহান মনে মনে বলে, এই শহরের রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় এসেছিলাম যে মানুষটার গোজে আজ সে আমাকে কাঁধ দিয়েছে। আমার সাম্রাজ্যের সব সম্পদ এই মুহূর্তটার কাছে তুচ্ছ। অন্ধকার রাস্তা দিয়ে দুজন হাঁটছে। একজন রক্তাক্ত ছদ্মবেশী রাজপুত্র, আর অন্যজন সদ্য একাকিত্বের স্বাদ পাওয়া এক জেদি রাজকন্যা। তাদের ছায়া দুটো রাস্তার ল্যাম্পপোস্টের আরোই দীর্ঘ হয়ে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মাইশা খুব সাবধানে প্রায় পা টিপে টিপে ফারহানকে নিয়ে তাদের 2 তলা বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠছে। রাত গভীর, তাই বাড়ির সবাই ঘুমিয়ে। রাত 11:15। আস্তে, একদম শব্দ করবেন না, মা টের পেয়ে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তো বিড়ালের মতো হাঁটছি আফামনি, শব্দ তো আপনার পায়ের জুতো থেকে আসছে। উফ, চুপ করুন তো, এই অবস্থায় আপনার মুখে কথা ফুটে? মাইশা ছাদের এক কোণে পানির ট্যাঙ্কের পাশে সিমেন্টের বেঞ্চিতে ফারহানকে বসায়। চাঁদের আলোয় ফারহানের কপাল বেয়ে গড়িয়ে পড়ে রক্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে বসুন, আমি নিচ থেকে স্যাভলন আর তুলে নিয়ে আসছি, নড়বেন না একদমই। পালাবো না, ভয় নেই। মাইশা দ্রুত নিচে নেমে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই হাতে একটা ফার্স্ট এড বক্স আর এক বোতল পানি নিয়ে ফিরে আসে। সে হাঁপাতে হাঁপাতে ফারহানের পাশে বসে। মাথাটা একটু উঁচু করুন তো, আগে রক্তটা ধুতে হবে। আফামনি, কি? আমার শরীরটা কিন্তু খুব ময়লা, আপনার হাত নষ্ট হয়ে যাবে। মানুষের রক্ত কখনো ময়লা হয় না, আর আপনি আমাকে বাঁচাতে গিয়ে এই রক্ত ঝরাচ্ছেন। চুপচাপ বসুন। মাইশা পানির বোতল দিয়ে তুলা ভিজিয়ে ফারহানের কপাল মুছতে থাকে। ফারহান ব্যথায় কপাল কুঁচকে ফেলে। সি, ব্যথা লাগছে? সরি সরি, আমি আস্তে করছি। না ঠিক আছে, আপনার হাতটা খুব নরম। আর আপনার কপালটা আগুনের মতো গরম, জ্বর আসছে মনে হয়। কপালের রক্ত মোছা শেষ হলে মাইশা ফারহানের শার্টের দিকে তাকায়। শার্টের কলার আর বুক রক্তে ভিজে একাকার হয়ে আছে। শার্টটা তো গায়ের সাথে আটকে গেছে রক্তে, এটা খুলতে হবে, না হলে আমি বুকের ক্ষতটা দেখতে পাবো না। শার্ট খুলবো? না না থাক, এমনি শুকিয়ে যাবে। পাকামি করবেন না, ইনফেকশন হয়ে গেলে বাঁচানো যাবে না। খুলুন বলছি। আফামনি, আমি রাস্তার ছেলে, আমার গায়ে জামা না থাকলে ভদ্র সমাজে দেখতে খারাপ দেখাবে। এখন রাত বাজে 11:30, ছাদে আমি আর আপনি ছাড়া কেউ নেই, আর ভদ্রতার কথা বাদ দিন। আপনি খুলবেন নাকি আমি কেটে ফেলবো? আপনি খুব জেদি। ফারহান কাঁপতে কাঁপতে তার ছেঁড়া শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করে, কিন্তু ব্যথায় তার আঙুল চলছে না। থাক, আপনি পারবেন না, হাত ছড়ান, আমি খুলছি। মাইশা কিছুটা দ্বিধা নিয়ে ফারহানের বুকের কাছে হাত বাড়ায়। তার আঙুলগুলো ফারহানের বোতাম ছোঁয়ার সময় কাঁপছে। একটা একটা করে বোতাম খোলার পর মাইশার শার্টটা 2 পাশে সরিয়ে দেয়। হে আল্লাহ! মাইশা স্তব্ধ হয়ে যায়। তার হাত মুখের সামনে চলে যায়। চাঁদের আলোয় ফারহানের উন্মুক্ত বুক আর কাঁধ দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ভয় পেলেন? এত দাগ? আপনার সারা শরীরে এত কাটা দাগ কেন? রাস্তার জীবন ফুলের বিছানা না আফামনি, এখানের প্রতিটা দিন যুদ্ধের। না, এগুলো সাধারণ কোনো মারামারি বা অ্যাক্সিডেন্টের দাগ না। এগুলো তো মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে অনেক আগে করা। মাইশা লক্ষ্য করে ফারহানের ডান কাঁধে একটা গভীর পুরনো ক্ষতের দাগ,
আর বুকের বাম পাশে ঠিক হার্টের ওপর একটা অদ্ভুত নীল রঙের ট্যাটু জ্বলজ্বল করছে। আর এটা, এই উল্কিটা, কোনটা? এই যে এই ড্রাগন তলোয়ার পিছিয়ে আছে, এটা তো কোনো সাধারণ ট্যাটু না, এটা দেখতে খুব রাজকীয়। আমাদের দেশের ভিখারিরা তো এমন ট্যাটু করে না। ফারহান দ্রুত শার্টটা টেনে নিজের শরীর ঢাকার চেষ্টা করে, কিন্তু মাইশা তার হাত ধরে ফেলে। লুকাবেন না, আমি দেখে ফেলেছি। দেখা আর বোঝার মধ্যে অনেক তফাৎ আছে। ফারহান, সত্যি করে বলুন তো, কে আপনি? আমি ফারহান, রাস্তার ভিখারি। মিথ্যা কথা। আপনার এই জিম করা বডি, এই মারপিট করার টেকনিক, এই অদ্ভুত ট্যাটু আর আপনার গায়ের এই পারফিউম, এগুলো কোনো ভিখারির সাথে মেলে না। সব কিছুর মানে খুঁজতে নেই। কেন নেই? আপনি সুস্থ সবল মানুষ, হাত পা সব ঠিক আছে, গায়ে অসুরের মতো শক্তি। তাহলে আপনি ভিক্ষা করেন কেন? সবাই কি আর শখ করে ভিক্ষা করে? শখ না থাকলে কাজ করেন না কেন? রিক্সা চালাতে পারেন, দিন মজুরের কাজ করতে পারেন, এমনকি দারোয়ানের চাকরিও তো করতে পারেন। ভিক্ষা করা তো অসম্মানের। সম্মান দিয়ে পেট ভরে না পাবনি। আর কাজ করলে মানুষের নজরে পড়তে হয়, তার চেয়ে ভিখারি হয়ে থাকা ভালো। কেউ ফিরেও তাকায় না। মানে আপনি কি ফেরার আসামি? পুলিশ আপনাকে খুঁজছে, তাই ছদ্মবেশ ধরে আছেন? পুলিশ? পুলিশ আমাকে খুঁজবে কেন? তাহলে কেন আপনি নিজের জীবনটা এইভাবে নষ্ট করছেন? আমার খুব খারাপ লাগে আপনাকে এইভাবে রাস্তায় হাত পাততে দেখলে। প্লিজ আপনি ভালো হয়ে যান, আমি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব। মাইশার সরলতা আর আকুতি দেখে ফারহানের চোখের দৃষ্টি নরম হয়ে আসে। সে মাইশার দিকে একটু ঝুঁকে আসে। দুজনের মুখ এখন খুব কাছাকাছি। চাকরি দিয়ে আমাকে কেন যাবে না আপামনি? আমার যা আছে বা যা ছিল তা দিয়ে আমি হয়তো পুরো ঢাকা শহর কিনে ফেলতে পারতাম। আবার সেই বড় বড় কথা, পাগল একটা। পাগলই তো। তবে একটা কথা বলি। বলুন। আমার পরিচয় জানার চেষ্টা করবেন না মাইশা, ওরা জানলে আপনার বিপদ বাড়বে। আমার অতীতটা খুব অন্ধকার। আমি অন্ধকারে ভয় পাই না ফারহান। আজ রাতে এই গলিতে আপনিই তো আমাকে অন্ধকার থেকে বাঁচালেন। আমি বাঁচিয়েছি কারণ আমি জানি অন্ধকার কতটা নিষ্ঠুর হতে পারে। আপনার বুকে এই যে ড্রাগনের ট্যাটু, এটার মানে কি? ফারহান মাইশার চোখের দিকে তাকায়। তার চাহনিতে এখন আর কোনো অভিনয় নেই, আছে এক গভীর সমুদ্রের মতো রহস্য। সে মাইশার রক্তমাখা হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে। এটার মানে হলো শক্তি আর এক বিশাল দায়িত্ব, যেটা আমি ছেড়ে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন কোথা থেকে? এমন এক জগৎ থেকে যেখানে মানুষের নিঃশ্বাস মেপে মেপে নিতে হয়, যেখানে ভালোবাসা মানে দুর্বলতা আর বিশ্বাস মানে মৃত্যু। আপনার কথাগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে কোনো সিনেমার ডায়লগ শুনছি। জীবনটা তো সিনেমার চেয়েও বেশি ড্রামাটিক, তাই না? আচ্ছা, আপনি কি কোনো বড়লোক বাবার বকে যাওয়া সন্তান? ড্রাগস নিতেন তাই বাড়ি থেকে বের করে দিয়েছে? বকে যাওয়া হয়তো, তবে ড্রাগস না, আমি নেশা করতাম ক্ষমতার। আপনি সোজা করে কিছু বলবেন না তো, তাই তো? সময় হলে সব জানবেন। এখন শুধু এটুকু জেনে রাখুন, এই ভিখারিটা যতদিন বেঁচে আছে ততদিন আপনার চোখের এক ফোঁটা পানিও আমি মাটিতে পড়তে দেব না। কেন কেন করবেন আমার জন্য এত কিছু? কারণ ওই যে বললাম, সুন্দরীদের হাতের মারো আশীর্বাদ। আপনার ওই থাপ্পটে হয়তো আমাকে আবার মানুষ হওয়ার সুযোগ দিয়েছে। মাইশা লজ্জায় মাথা নিচু করে ফেলে। চাঁদের আলোয় তার গাল লাল হয়ে ওঠে। সে আলতো করে তুলা দিয়ে ফারহানের বুকের ক্ষতস্থানটা মুছে দেয়। অনেক হয়েছে কথা, এবার চুপ করুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। ব্যান্ডেজ লাগবে না, আপনার ওই স্পর্শটুকুই আমার জন্য সেরা ওষুধ। ফারহান। আচ্ছা আচ্ছা, চুপ করছি। বাবারে, আপনার রাগ তো সাজিদের গুন্ডাদের চেয়েও ডেঞ্জারাস। সাজিদের নাম নেবেন না প্লিজ, ওই জানোয়ারটাকে আমি ঘৃণা করি। ঘৃণা করার দরকার নেই, ওর প্রাপ্যটা ঠিক সময় পাবে। মাইশা ব্যান্ডেজ শেষ করে উঠে দাঁড়ায়। ফারহানও শাড়ির বোতাম লাগিয়ে উঠে দাঁড়ায়। দুজনের ছায়া ছাদে দীর্ঘ হয়ে পড়ে। এখন যান, কেউ দেখার আগে চলে যান। আর কাল সকালে রুস্তম চাচার দোকানে থাকবেন, আমি আসবো। সাবধান থাকবেন, দরজাটা ঠিকমতো লাগাবেন। আপনিও সাবধানে নামবেন। ফারহান পাইপ বেয়ে নামার জন্য কার্নিশের দিকে এগিয়ে যায়। নামার আগে সে একবার ফিরে তাকায়। মাইশা তখনও তার দিকেই তাকিয়ে আছে। এক অব্যক্ত মায়া দুজনের মাঝে সুতো হয়ে ঝুলে থাকে। ঢাকার এই নীরব রোমান্স যখন ডানা মেলছে,
ঠিক সেই মুহূর্তে 1000 মাইল দূরে এশিয়ার অন্য এক প্রান্তে ঘটে চলেছে এক তোলপাড়। একই সময়ে সিঙ্গাপুর সময় রাত 1টায়। সিঙ্গাপুরের মেরিনা বে ফাইন্যান্সিয়াল সেন্টারের 78 তলায় অবস্থিত পেন্ট হাউস অফিস। বিশাল কাচের দেয়ালের ওপাশে পুরো সিঙ্গাপুর শহর জ্বলজ্বল করছে। অফিসের ভেতরে পিনপতন নীরবতা, শুধু সেন্ট্রাল এসির যান্ত্রিক গুঞ্জন শোনা যাচ্ছে। ঘরের মাঝখানে চামড়ার বিশাল চেয়ারে বসে আছেন একজন প্রবীণ, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ব্যক্তি। তিনি রায়হান চৌধুরী। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 3 জন ব্ল্যাক স্যুট পরা সিকিউরিটি চিফ। রিপিট করো শিকদার, তুমি কি বললে? স্যার, আমরা এখনো কনফার্ম না। রায়হান চৌধুরী হাতে থাকা দামি ক্রিস্টালের গ্লাসটা সজোরে ছুঁড়ে মারেন দেয়ালে। ঝনঝন শব্দে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সিকিউরিটি চিফরা কেঁপে ওঠে। 3 মাস হয়ে গেল আমার ছেলে নিখোঁজ। আমি তোমাকে এশিয়ার সেরা ইন্টেলিজেন্ট টিম দিয়েছি, স্যাটেলাইট অ্যাক্সেস দিয়েছি, আর তুমি আমাকে বলছো কনফার্ম না? স্যার, উনি ওনার সব ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলেছেন। ব্যাংক কার্ড, ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। আমার ছেলে কি মশা মাছি যে বাতাসে মিলিয়ে যাবে? ও তার ড্রাগন, ও যেখানেই থাকবে সেখানেই তার অস্তিত্ব প্রমাণ রাখবে। স্যার, আমরা গতকাল ঢাকা থেকে সেই অদ্ভুত সিগন্যাল আবার পেয়েছি। একটা পুরনো মিলিটারি কমিউনিকেটর কয়েক সেকেন্ডের জন্য অন হয়েছিল। লোকেশন তেজগাঁও আর কারওয়ান বাজারের মাঝামাঝি। ঢাকা, ওই যে আমার ধুলোর শহরে? হ্যাঁ স্যার, আমাদের ধারণা তিনি ওখানে আছেন ছদ্মবেশে। আমার ছেলে, যে ছেলে প্রাইভেট জেট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যেত না, সে ঢাকার রাস্তায় ছদ্মবেশে ঘুরছে। পরিস্থিতি তাই বলছে স্যার। শোনো সিকান্দার, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। রায়হান চৌধুরী টেবিলের উপর 2 হাত রেখে উঠে দাঁড়ান। তার চোখের চশমাটা খুলে টেবিলে রাখেন। তার চোখে এক বাবার হাহাকার আর এক সম্রাটের ক্রোধ একসাথে জ্বলছে। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে আমার ফারহানকে আমার সামনে না আনতে পারো, আমি তোমাদের সবাইকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। আমার এমপি আর আমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সব ধুলো হয়ে যাবে যদিও না ফিরে। আমরা আমাদের সেরা টিম অলরেডি ঢাকায় পাঠিয়ে দিয়েছি স্যার। ব্ল্যাক অপস টিম আলফা এখন ঢাকার মাটিতে। গুড, তবে মনে রেখো, ওকে ফোর্স করা যাবে না। ও যদি রেগে যায় তাহলে ও একাই তোমার পুরো টিমকে হাসপাতালে পাঠাবে। ও আমার রক্ত, ভুলে যেও না। আমরা নজর রাখবো স্যার, জাস্ট সঠিক সময়ের অপেক্ষা। যাও, গেট আউট। আমার ছেলেকে আমার চাই। সিকান্দার ও তার দল দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। রায়হান চৌধুরী একা জানলার কাছে গিয়ে দাঁড়ান। নিচের আলোকোজ্জ্বল শহরের দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করেন। কেন করছিস এমন বাবা? কিসের এত অভিমান তোর? ফিরে আয় ফারহান, তোর বাবা যে তোকে ছাড়া সত্যি খুব একা। সিঙ্গাপুরের এই উত্তেজনার আজ তখনও ঢাকায় পৌঁছায়নি, তবে ঝড় আসছে। ফারহান জানে না তার গোপন আস্তানা আর বেশি দিন গোপন থাকবে না। তার বাবা তার সেরা শিকারী কুকুরদের লেলিয়ে দিয়েছেন। এদিকে রাতে সেই অদ্ভুত ঘটনার পর সকাল হয়েছে। মিরপুরে মাইশাদের ছোট ফ্ল্যাটে সকাল থেকেই এক থমথমে আর দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে। ড্রয়িং রুমের সোফায় বসে রাগে ফুঁসছেন সালমা বেগম। মাইশা, এদিকে আয় তুই। কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার করছো কেন? তোর এত বড় সাহস কোত্থেকে হলো মাইশা? তুই আমাদের মুখে চুনকালি মাখতে চাস? আমি কি করেছি মা? তুমি খামোখা রেগে যাচ্ছ। কি করতেছিস মানে? একটু আগে সাজিদের ফোন এসেছিল। কাল রাতে মেলার পেছনে তুই কার সাথে দাঁড়িয়েছিলি? কার সাথে মানে? আমি তো একা ছিলাম। সাজিদই তো আমাকে একা ফেলে চলে এসেছিল। মিথ্যে কথা বলবি না একদম। সাজিদ আমাকে সব বলেছে। তুই নাকি কোনো একটা রাস্তার বকাটে ছেলের সাথে অন্ধকারে ঢলাঢলি করছিলি। মা, তুমি এইসব কি বলছো? নিজের মেয়ের নামে এমন জঘন্য কথা বলতে তোমার একটু বাজছে না? আমার বাঁধবে কেন? তুই কাজ করে এসেছিস এমন। সাজিদ তোকে হাতে নাতে ধরেছে দেখেই তো সে রাগ করে চলে এসেছে। সাজিদ একটা মিথ্যুক, একটা জানোয়ার। মা, কাল রাত 9টায় এই অন্ধকার নির্জন রাস্তায় ও আমাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে দিয়েছিল। আমার সাথে কত বড় বিপদ হতে পারতো, তোমার কোনো আইডিয়া আছে? বিপদ তো তুই নিজেই ডেকে এনেছিস। কেন?
ওর সাথে মেলায় গিয়ে ঝগড়া করতে গেলি? আমি ঝগড়া করিনি মা। ও একটা ওয়েটারকে জঘন্য ভাষায় গালি দিচ্ছিল, গায়ে হাত তুলেছিল। আমি শুধু প্রতিবাদ করেছি। আর মেলার ভেতর সারাক্ষণ ও আমার সাথে অসভ্যতামি করেছিল। তোর এত জাস্টিস সাজার দরকার নেই। আর ও তোর হবু স্বামী, একটু হাত ধরেছে তো কি হয়েছে? হবু স্বামী বলে যা খুশি তাই করবে। রাস্তায় মানুষের সামনে আমাকে অপমান করবে। আর আমি অন্ধকারে বিপদে পড়ার পর ওই রাস্তার লোকটাই তো আমাকে বকাটেদের হাত থেকে বাঁচিয়েছে। আর সাজিদ সেটা নিয়ে এমন নোংরা একটা মিথ্যে কথা বানিয়ে তোমাকে বলল, আর তুমি বিশ্বাসও করে নিলে। আমি সাজিদের কথায় বিশ্বাস করব? আমাদের মতো গরিব ঘরের মেয়ের এত দেমাক কিসের রে মাইশা? গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান থাকতে নেই মা? আত্মসম্মান ধুয়ে পানি খাবি তুই? তোর বাবার এই সামান্য বেতনের মাসে 15 তারিখে পর সংসার চলে না। সাজিদের মতো বড় লোকের ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই তো আমাদের 7 জন্মের ভাগ্য। মা, টাকার জন্য তুমি তোমার মেয়েকে একটা জানোয়ার হাতে তুলে দিবে? মুখ সামলে কথা বল মাইশা। টাকা না থাকলে এই দুনিয়ার কেউ কাউকে চেনে না। তুই আজই সাজিদের কাছে গিয়ে মাপ চাইবি। আমি মরে গেলে ওই জানোয়ারের কাছে মাপ চাইবো না। মাপ তোকে চাইতেই হবে। নিজের জেদ ধরে বসে থাকলে তোর ছোট ভাইটার পড়াশোনার খরচ চালাবে কে? তোর বাবার ওষুধের টাকা কোত্থেকে আসবে? আমি টিউশনি করছি তো, দরকার হলে আমি আরও 2টা টিউশনি নেব, কিন্তু সাজিদকে আমি বিয়ে করতে পারবো না। তোর ওই 2000 টাকার টিউশনি দিয়ে তুই ঢাকা শহরে সংসার চালাবি? তুই এখনো বাস্তবতা বুঝিস না মাইশা। সাজিদের বাবা তোর বাবাকে তার কোম্পানিতে কত বড় চাকরি দিতে চেয়েছে। তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই কেরানি চাকরি করে ধুকে ধুকে মরুক? মা, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? এটা ব্ল্যাকমেল না, এটাই জীবন। তুই আজই সাজিদকে ফোন করবি। ফোন করে বলবি কাল রাতের জন্য তুই লজ্জিত। আর যদি তুই সেটা না করিস তাহলে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। মা, তুমি একটা মিথ্যা অপবাদের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। হ্যাঁ দিছি। যে মেয়ে পরিবারের কষ্ট বোঝে না, নিজের জেদের জন্য পুরো পরিবারকে পথে বসাতে চায়, তার মুখ আমি দেখতে চাই না। ঠিক আছে মা, আমার নিজের মা যখন আমাকে বিশ্বাস করছে না, একটা রাস্তা মানুষের চেয়েও আমাকে সস্তা মনে করেছে, তখন এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। যাবি কোথায় তুই? বের হ, দেখি ঢাকা শহরে তোকে কে আশ্রয় দেয়। মাইশার বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। নিজের সবচেয়ে কাছের মানুষগুলোর কাছে এমন চরম অবহেলা আর অবিশ্বাস পেয়ে সে পাথর হয়ে যায়। অভিমানী কষ্টে মাইশার কোনো কথা না বলে এক কাপড়ে শুধু কাঁধের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। বাড়ি থেকে বেরিয়ে মাইশা উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। সকালে কড়া রোদ পেরিয়ে কখন যে দুপুর হয়ে গেছে তার কোনো খেয়াল নেই। সেই থমথমে পরিবেশ আর মায়ের বকাঝকার পর মাইশা একরাশ অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরের কড়া রোদ কিছুটা কমে এসেছে। ধানমন্ডি লেকের পাড়ের একটা নিরিবিলি বেঞ্চে বসে আছে মাইশা। সময় দুপুর 3টা। লেকের শান্ত জলের দিকে তাকিয়ে অঝরে কাঁদছে মাইশা। পরিবারের চাপ, সাজিদের মতো একটা জানোয়ারের সাথে বিয়ের কথা, সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ তার সামনে একটা কাগজের প্লেটে কয়েকটা ফুচকা এসে হাজির হয়। কান্দন থামানা ভামনি, এই লন খেলন। মাইশা চমকে মুখ তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে ফারহাদ। তার মুখে সেই পরিচিত পাগলাটে হাসি, হাতে ভিক্ষা করে পাওয়া খুচরো টাকার একটা ছোট পোটলা। তুমি তুমি এখানে কিভাবে এলে? গরিবের আবার জায়গা অজায়গা আছে নাকি? মন চাইলো হাইটা চলে এলাম। আমার পিছু পিছু এসেছো তুমি? আস্তাগফিরুল্লাহ, আমি বুঝে নেব কেন? আমি তো এই লেকের পাড়ে ভিক্ষা করতেছিলাম। মিথ্যে কথা, তুমি আমাকে ফলো করছো। আচ্ছা ধরেন ফলোই করছি, কিন্তু এখন তো আমি আপনার লাগে ফুচকা আনছি, এইটা অন্তত খান। মাইশা ফুচকাগুলোর দিকে তাকায়, তারপর ফারহানের হাতের খুচরো টাকার পোটলাটার দিকে। এই ফুচকা কেনার টাকা কোথায় পেলে তুমি? আমার আজকে সারাদিনের কামাই দিয়ে কিনে আনছে আপামনি। সারাদিন রোদে পড়ে ভিক্ষা করে তুমি আমার জন্য ফুচকা কিনে এনেছো? কান্দা চোখের মায়াগো দেখলে আমার বুকটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। তাই ভাবলাম জাল ফুচকা খাইলে আপনার মনটা যদি একটু ভালো হয়। ফারহানের কথা শুনে মাইশা ফুচকাগুলোর দিকে তাকিয়ে হঠাৎ করে খিলখিল করে হেসে ওঠে। চোখের পানি মুছতে মুছতে সে প্লেটটা হাতে নেয়। তুমি আসলে একটা পাগল ফারহান।
পাগল না হইলে কি আর সারাদিনের কামাই দিয়া মানুষের ফুচকা খাওয়াই? আমি কিন্তু টক বেশি খাই। মামাকে দিয়ে টক বেশি দিয়েছো তো। আরে বইলা দিছি, মামারে কইছি এমন টক দেবা যাতে আপা মনের রাগ সব গইলা যায়। মাইশা এসে একটা ফুচকা মুখে দেয়। ফারহান বেঞ্চের এক কোণে একটু দূরত্বে বজায় রেখে বসে পড়ে। সে এক দৃষ্টিতে মাইশার ফুচকা খাওয়া দেখছে। তুমি খাবে না? না না, আপনি খান। সারাদিন কিছু খেয়েছো তুমি? পেট ভর আছে আমার। রুস্তম চাচার দোকানে সকালে পাউরুটি খাইছিলাম বকুলের সাথে। সকালে খেয়েছো আর এখন বাজে দুপুর 3টে। তোমার খিদে পায়নি? রাস্তার মানুষের খিদায় আর কি যায় আসে আপামনি, আপনি খান তো। আমি একা কেন খাবো? তোমাকেও খেতে হবে। আরে না না, আমি কেমনে খামো? আমার হাত তো ময়লা। মাইশা কোনো কথা না শুনে প্লেট থেকে টক পানিতে চোবানো একটা ফুচকা তুলে সরাসরি ফারহানের মুখের কাছে ধরে। হা করো। আপামনি কি করতেছেন এগুলা? মানুষ দেখলে কি খইব? মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। হা করো বলছি। আমি ভিখারি মানুষ, আপনার হাতে খামো? ভিখারি তো কি হয়েছে? তুমি কি মানুষ না? তুমি আমাকে সারাদিনের জমানো টাকা দিয়ে ফুচকা খাওয়াতে পারো, আর আমি তোমাকে একটা ফুচকা খাইয়ে দিতে পারি না? হা করো বলছি। ফারহান মাইশার হাতের দিকে তাকিয়ে থাকে। মাইশার জেদি চোখের দিকে তাকিয়ে সে আর না করতে পারে না। সে আলতো করে ফুচকাটা মুখে দিয়ে টেনে নেয়। কেমন হয়েছে? ফুচকাটা নেওয়ার সময় মাইশার আঙ্গুলে ফারহানের উষ্ণ ঠোঁটের ছোঁয়া লাগে। সেকেন্ডের ভগ্নাংশের জন্য একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে যায় দুজনের ভেতরে। ফারহানের চোখ দুটো হঠাৎ করেই খুব গভীর হয়ে ওঠে। অশ্রুবেচা চোখে হাসির চেয়ে সুন্দরের পৃথিবীতে আর কিছুই নেই। ফারহানের এই গম্ভীর ভরাট আর শুদ্ধ বাংলা শুনে মাইশা যেন জমে যায়। সে অবাক হয়ে ফারহানের চোখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঠিক পরের সেকেন্ডে ফারহান আবার আগের রূপে ফিরে যায়। আফামনি, ফুচকাটা কিন্তু সেই সাথে ছিল। মামার হাতের জাদু আছে, মানতে হইব। তুমি তুমি একটু আগে কি বললে? কি কইলাম? ফুচকাটা সাদা ছিল, এটাই তো কইলাম। না, তার আগে তুমি একদম শুদ্ধ ভাষায় একটা কথা বললে। তুমি কে ফারহান? তোমার এরকম চরিত্রের মানে কি? গরিবের আবার চরিত্র? পেটে খিদে থাকলে মানুষের মুখে দিয়া কত কবিতা বাইর হয়ে যায় আফামনি, আপনি বুঝবেন না। তুমি আমাকে বারবার বোকা বানানোর চেষ্টা করছো। আমি তো নিজেই বোকা, মানুষের আর কি বোকা বানামো? আচ্ছা ফারহান, তুমি যে সারা দিনে জমানো টাকা দিয়ে আমাকে ফুচকা খাওয়ালে, রাতে তুমি কি খাবে? আল্লাহ রিজিক দিয়ে দেব ঠিকই, আর রাতে না খাইলে তো মরে যাবো না। তুমি এমন কেন? নিজের কোনো চিন্তা নেই তোমার? নিজের চিন্তা করার জন্য তো আগে নিজেকে ভালোবাসতে হয় আপামনি। আমার তো নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না? কারণ আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। আমি শুধু রাস্তা দিয়ে হেঁটে বেড়াই। মাইশা প্লেটের শেষ ফুচকাটা মুখে দিতে গিয়েও থেমে যায়। সে ফারহানের চোখে সে বিষাদময় দৃষ্টির গভীরে ডুব দেয়। এই মানুষটার পরনে চেরা শার্ট হলেও তার মনটা যেন কোনো সম্রাটের চেয়েও বিশাল। ধন্যবাদ। কেন? ফুচকা খাওয়ানোর জন্য আর আমার মন ভালো করার জন্য। ও আচ্ছা। আমি তাহলে উঠি, দেরি হয়ে গেলে আমার মা বকাঝকা করবে। বলেই মাইশা চলে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে। মিরপুরের একটি বিলাসবহুল কনভেনশন হলে এলাকার এক প্রভাবশালী নেতার ছেলের বিয়ের আয়োজন চলছে। পুরো এলাকা আলোয় ঝলমল করছে। সন্ধ্যা 7টা। মাইশাকে তার মা সালমা বেগম জোর করে এই বিয়েতে নিয়ে এসেছেন। গেটের ভেতরে নামি দামি গাড়িগুলো পার্ক করা। সাজিদও সেখানে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। আর ঠিক গেটের বাইরে ফুটপাতে বসে বকুলকে নিয়ে ভিক্ষা করছে ফারহান। আরে দোস্ত, এই ফকিনিটা দেখে সব জায়গায় ঘুরঘুর করে। যেখানেই যায় এই শালা ভিকারের মুখ দেখতে হয়। বাদ দে না দোস্ত, কেন বিয়ের অনুষ্ঠানে এসে ভিখারিদের নিয়ে মাথা ঘামাচ্ছিস? মাথা ঘামাবো না? ওই দিন আমার জুতা কাদা লেগেছিল, ওরে জুতা মুছেছিলাম। শালা তখন এমন একটা ভাব নিয়েছিল যেন সে নবাব সিরাজউদ্দৌলা। সাজিদের হঠাৎ চোখ গেটের দিকে যায়। সে দেখে মাইশা আর তার মা বিয়ে বাড়িতে ঢুকছে। মাইশাকে দেখে সাজিদের মাথায় একটা নোংরা বুদ্ধি খেলে যায়। মাইশা চোখের নিজের ক্ষমতা দেখানোর একটা সুযোগ। দোস্ত, তুই ওয়েটারকে বলে 1 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে আয় তো বাইরে। আজ ফকিনির সাথে একটা গেম খেলবো। মাইশা আর তার মা গেটের কাছে আসতেই সাজিদ এগিয়ে যায়।
আরে আন্টি, আপনারা এসে গেছেন। মাইশা, তোমাকে তো আজ দারুণ লাগছে। বাবা সাজিদ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। যাচ্ছি আন্টি, জাস্ট 1 মিনিট, একটু মজা করে নি। ওয়েটার এক প্লেট দামি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসে। সাজিদ প্লেটটা হাতে নিয়ে সরাসরি গেটের বাইরে ফুটপাতে বসা ফারহানের সামনে গিয়ে দাঁড়ায়। মাইশা ফারহানকে দেখে চমকে ওঠে। কিরে ফকিনি, বিয়ে বাড়ির বাইরে বসে আছিস খানা খাওয়ার জন্য? খুব খিদে লাগছে। ভাইজান, সকাল থেকে কিছু খাই নাই, প্লেটটা আমাগরে দিয়ে দেন। দেব তো বটেই, এই দামি খাবার তো তোর জন্যই এনেছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাইজান? তুই না সেদিন আমার জুতো মুছেছিলি খুব যত্ন করে, আর একটু যত্ন দেখা। সাজিদ হঠাৎ সবার সামনে মাইশার চোখের সামনে পেটের পুরো কাচ্চি বিরিয়ানিটা রাস্তার পাশের কাদা পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আল্লাহ! নে, এই কাদা থেকে খাবার তুলে কুকুরের মতন খা। যদি খেতে পারিস তাহলে তোকে 100 টাকা দেব। ভাইজান, এটা আপনি কি করলেন? রিজিক এইভাবে কাদার মধ্যে ফেলে দিলেন? চুপ কর টোকাই। কিরে ফকিনি, খাবি না নাকি তোদের মতন ভিখারিদের আবার ইগো আছে? মাইশা দূর থেকে সব দেখছে, তার বুক ফেটে যাচ্ছে। একটা মানুষের সাথে এতটা অমানবিক আচরণ সে মেনে নিতে পারছে না। সে ছুটে আসতে চায়, কিন্তু তার মা তাকে শক্ত করে হাত চেপে ধরে রাখে। মাইশা, একদম সিন ক্রিয়েট করবি না। সাজিদের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, চুপচাপ দাঁড়া। মা, ছাড়ো আমাকে। ও কি অসভ্যতা করেছে তুমি দেখছো না? ও বড় লোকের ছেলে, ওর টাকা আছে, ও মজা করছে। তোর এত দরদ কিসের ওই রাস্তার ভিখারির জন্য? মাইশা মায়ের হাত এক ঝটকায় ছাড়িয়ে এক কদম সামনে এগিয়ে যায়। সাজিদ, কি করছো তুমি? ও তো একটা মানুষ। আরে মাইশা, তুমি বোঝো না, এই ভিখারিগুলোর কোনো আত্মসম্মান নেই। এরা টাকার জন্য কাদা কেন, ড্রেনের পানিও খেতে পারে। দেখো না তুমি। সাজিদ, তোমার কি একটু মনুষ্যত্ব নেই? তুমি খাবারটা কাদায় ফেলে দিলে। আমার টাকা, আমি যা খুশি করব। এই ফকিনি, তুই খাবি কিনা বল, নইলে তোকে আজই গেটের সামনে থেকে লাথি মেরে তাড়াবো। ফারহান ধীরে সুস্থে কাদার দিকে তাকায়, তারপর সে চোখ তুলে মাইশার দিকে তাকায়। মাইশার চোখে জল টলমল করছে, সেজন্য ইশারা করে ফারহানকে বোঝায়। প্লিজ খেও না। এই মেয়েটার চোখে আমার জন্য এত কষ্ট, ও কাঁদছে। না মাইশা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। এই শহরের নোংরা মানুষের নোংরামি দিয়ে আজ আমি তোমার মন থেকে আমার জন্য সব মায়া মুছে দেব, যাতে তুমি নিরাপদে থাকো। ফারহানের চোখে কোনো অপমান নেই, বরং একটা অদ্ভুত প্রশান্তি। মাইশাকে শান্ত করার জন্যই যেন সে ধীরে ধীরে রাস্তার কাদার ওপর হাঁটু গেড়ে বসে। না ফারহান, প্লিজ না, উঠুন আপনি। ওস্তাদ, কি করেন আপনি? এই কাদা মাখা ভাত আপনি খাইবেন? খাবো না কেন বকুল? বড় লোক মানুষ দয়া করে দিয়েছে। ফারহান কাদা মাখা বিরিয়ানিটা এক হাতে দিয়ে তুলে মুখে দেয়। কাদায় মাখামাখি হয়ে যায় তার মুখ। সে খাবারটা চিবোতে চিবোতে সাজিদের দিকে তাকিয়ে একটা বিকৃত অদ্ভুত হাসি দেয়। দেখলে মাইশা, আমি বলেছিলাম না এরা টাকার জন্য কুকুরের মতন কাদাও খাবে। এই নে তোর 100 টাকা। সাজিদ 100 টাকার একটা নোট কাদার মধ্যে ছুঁড়ে মারে। মাইশার সহ্য করতে পারে না, একটা সুস্থ সবল মানুষ শুধু ভিখারি হওয়ার অপরাধে আজ সবার সামনে কাদা খাচ্ছে। মাইশা হাউমাউ করে কেঁদে ওঠে। আমি এই বিয়েতে থাকবো না মা, আমি থাকবো না এখানে। মাইশা, কোথায় যাচ্ছিস তুই? মাইশা কাঁদতে কাঁদতে কনভেনশন হলের গেট থেকে উল্টো দিকে দৌড় দেয়। সে আর এক মুহূর্ত এই অসভ্য মানুষদের মাঝে দাঁড়াতে চায় না। ফারহান কাদা মাখা মুখে মাইশার দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার গলার ভেতরে আটকে আছে কাদা মাখা ভাত, আর বুকে আটকে আছে এক পৃথিবী সমান কষ্ট। খুব কষ্ট হচ্ছে মাইশা, আর একটু ধৈর্য ধরো। এই কাদার হিসাব আমি কড়ায় গন্ডায় চুকিয়ে দেব। বিয়ের আসর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে মাইশা। হাঁটতে হাঁটতে সে চড়ে আসে মিরপুর বেড়িবাঁধের কাছে তুরাগ নদীর পাড়ে। গোধূলি লগ্ন, সূর্য ডুবছে, আকাশ রক্তবর্ণ হয়ে আছে, চারদিক একদম শান্ত। নদীর মৃদু হাওয়া বইছে। মাইশা নদীর পাড়ে দাঁড়িয়ে দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদছে। তার মনে হচ্ছে এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নেই। হঠাৎ সে পেছনে কারো পায়ের শব্দ শুনতে পায়। কে? মাইশা ঘুরে দাঁড়ায়, দেখে ফারহান দাঁড়িয়ে আছে। তার মুখ আর শার্টে এখনো কাদা লেগে আছে। আফামনি, আপনি নির্জন জায়গায় একা চলে আইলেন? তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে। আপনি ওইভাবে
কানতে কানতে চলে আসলেন। আমি তো বইয়ের ছুটে পিছু পিছু। মাইশা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে গিয়ে ফারহানকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহানের কাদা মাখা ময়লা শরীর, ছেঁড়া জামা, কিছুই মাইশার আজ আর চোখে পড়ছে না। কেন ফারহান, কেন করো তুমি এসব? আপামনি, আপনার জামায় কাদা লেগে যাইব, ছাড়েন। লাগুক কাদা, আমার কিচ্ছু যায় আসে না। তুমি কেন এই খাবারটা খেলে? কেন ওই জানোয়ারের কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দিলে? মাইশা ফারহানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। ফারহানের হাত দুটো শূন্যে ভাসছে, সে বুঝতে পারছে না কি করবে। মাইশার চোখের পানিতে ফারহানের বুকের কাঁধা ধুয়ে যাচ্ছে। ভিখারিদের আবার আত্মসম্মান কিসের আপামনি? 100 টাকা দিছে তো। চুপ করো তুমি, একদম চুপ। আমি জানি তুমি ভিখারি নও, তুমি কোনোভাবে এই রাস্তার মানুষ নও। কে তুমি? কেন আমার জন্য এত অপমান সহ্য করো? আপনি মিছামিছি আমার নিয়ে এত ভাবতেছেন। মিছিমিছি না ফারহান, প্লিজ তুমি এই শহর ছেড়ে চলে যাও। সাজিদ খুব ভয়ঙ্কর মানুষ, ও যদি বুঝতে পারে তুমি আমার পিছু পিছু এসেছো, ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি চলে যাও এখান থেকে। ফারহান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মাইশারের আকুতি তাকে হারানোর এই ভয় ফারহানের বুকের ভেতর ঘুমিয়ে থাকা সেই রাক্ষসটাকে জাগিয়ে তোলে। সে ধীরে ধীরে তার হাত দুটো শূন্য থেকে নামিয়ে মাইশার পিছে রাখে, তাকে নিজের সাথে আরো শক্ত করে মিশিয়ে নেয়। তুমি আমাকে কথা দাও ফারহান, তুমি চলে যাবে। তুমি আর এই রাস্তায় বসে ভিক্ষা করবে না। এরপর ফারহান মাইশার কানের কাছে মুখ নিয়ে যায়। এবার তার কণ্ঠে কোনো ভিখারির সুর নেই, বস্তির কোনো টান নেই। অত্যন্ত গম্ভীর, শীতল এবং রাজকীয় এক ভরাট স্বরে সে ফিসফিস করে কথা বলে ওঠে। তার এই কণ্ঠস্বর শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। আমার সাম্রাজ্যে আমাকে মারার মতো কেউ এখনো জন্মায়নি মাইশা। মাইশার কান্না হঠাৎ থেমে যায়। ফারহানের গলার এই আওয়াজ পুরো নদীর পাড়ের শান্ত পরিবেশটাকে যেন কাঁপিয়ে দেয়। আমি শহর ছেড়ে কোথাও যাব না, শুধু আর কয়েকটা দিন এই শহরের প্রতিটি মানুষ যারা তোমার চোখে জল এনেছে, যারা আজ আমার গায়ে কাদা চড়েছে, ফারহান, তারা প্রত্যেকে এই রাস্তার কাদায় মাথা থেকে তোমার কাছে ক্ষমা চাইবে, এটা আমার ওয়াদা। মাইশা চমকে গিয়ে ফারহানের বুক থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকায়। ওই চোখে তখন কোনো ভিখারির দীনতা নেই, কোনো পাগলামি নেই। সেখানে জ্বলছে এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্যের এক অবিসংবাদিত রাজপুত্রের আগুন। তুমি তুমি কে? আমি তোমার সেই প্রিয়, যাকে তুমি এখনো চিনতে পারোনি। গোধূলির লাল আলোয় ফারহানের মুখটা এক অদ্ভুত রহস্যে ঘেরা মনে হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ওই দুজন মানুষের ছায়া ধীরে ধীরে অন্ধকারের সাথে মিশে যেতে থাকে। মাইশা শুধু অবাক দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে থাকে। তার ভেতরে তখন হাজারো প্রশ্নের ঝড়। মাইশা নদীর পাড় থেকে ফেরার পর পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। সাজিদ কোনোভাবে জানতে পারে যে মাইশা মেলা ও বিয়ের পর ওই ভিখারির সাথে দেখা করেছে। রাগে অন্ধ হয়ে সে রাতেই গুন্ডা নিয়ে মাইশাদের বাড়িতে হামলা করে। রাত 1টা। গুন্ডারা যখন দরজা ভাঙার চেষ্টা করছিল, মাইশা কোনো মতে পেছনের দরজা দিয়ে পালিয়ে বৃষ্টির অন্ধকার রাস্তায় নেমে আসে। কিন্তু দুজন গুন্ডা তাকে তাড়া করে। ওই তো মাইয়াডা, ধরো এ। মাইশা কাঁধে পা পিষ্টে পড়ে যেতে নেয়। ঠিক তখনই অন্ধকারে বুক চিরে ছুটে আসে ফারহান। সে ক্ষিপ্রতার সাথে মাইশাকে কোলে তুলে নিয়ে দৌড় দেয় এবং একটা পরিত্যক্ত গোডাউনের ভেতর লুকিয়ে পড়ে। বাইরে মুষলধারে বৃষ্টি। ওরা ওরা আমাকে মেরে ফেলবে ফারহান। একদম চুপ, কেউ কিছু করতে পারবে না। গোডাউনের ভেতর ঘুটঘুটে অন্ধকার। মাইশার শীতে থরথর করে কাঁপছে। তার ভিজে যাওয়া সালোয়ার কামিজ শরীরের সাথে লেপ্টে আছে। ফারহানের শরীরও ভেজা। আমার খুব শীত করছে, আমি কাঁপছি। আপনার শরীর বরফ হয়ে যাচ্ছে মাইশা। ফারহান এক মুহূর্ত চিন্তা না করে নিজের ভেজা শার্টটা খুলে নিচে ফেলে দেয়। অন্ধকারের আবছায় তার পেশিবহুল দাগে ভরা উন্মুক্ত শরীর যেন জ্বলজ্বল করছে। কি করছো তুমি? কাছে আসুন। ফারহান মাইশাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে নিজের উন্মুক্ত উষ্ণ বুকের সাথে মিশিয়ে নেয়। মাইশা কোনো বাধা দেয় না। ফারহান, ভয় পাচ্ছেন? না, কিন্তু আমার নিঃশ্বাস আটকে আসছে। ভয়, শিহরণ আর তীব্র আকর্ষণে মাইশার বুক ধরফর করছে। ফারহানের শক্ত হাত মাইশার উন্মুক্ত কোমর পেঁচিয়ে ধরে আছে।
তোমার শরীরটা এত গরম কেন? যাতে আপনার শীত কমে যায়। মাইশা ফারহানের খালি বুকে নিজের মুখ গুজে দেয়। ফারহানের গলার কাছে মুখ ডুবিয়ে মাইশা অদ্ভুত এক ঘোরে চলে যায়। তুমি যেই হও, ভিখারি বা রাজা, মাইশা, আজ রাতের জন্য তুমি শুধু আমার। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? ফারহান কোনো উত্তর দেয় না। সে শুধু মাইশার মাথাটা আরেকটু ওপরে তুলে ধরে তার ভেজা কাপা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। বাইরের পৃথিবীর সব কোলাহল, বৃষ্টির শব্দ ভুলে সেই স্বেতসেতে অন্ধকারে দুটো শরীর এক তীব্র বন এবং পবিত্র কামনায় একে অপরের সাথে মিশে যায়। ভোরের আলো ফোটার আগেই মাইশাকে নিরাপদে তার এক বান্ধবীর মেসে রেখে ফারহান বস্তিতে ফিরে আসে। কিন্তু সেখানে এসে সে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সকাল 7টা। সাজিদের গুন্ডারা রাতে ফারহানকে না পেয়ে রুস্তম চাচার চায়ের দোকান পুড়িয়ে ছাই করে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছোট্ট বকুলকে ওরা লোহার রড দিয়ে পিটিয়ে আধমরা করে রাস্তার পাশে ফেলে রেখেছে। ও ফারহান, দেখ রে বাপ, আমার বকুলডারে ওরা মাইনা ফালাইছে। ফারহান পাগলের মতো ছুটে গিয়ে রক্তমাখা বকুলকে কুড়ে তুলে নেয়। বকুলের মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। বকুল, চোখ খুল বাপ। এই বকুল। ওস্তাদ, আমি এসে গেছি বকুল, কিচ্ছু হবে না তোর। ওস্তাদ, সুন্দরীদের হাতের মার আশীর্বাদ হইলেও। কথা বলিস না বকুল, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বড় লোকদের হাতের মার বড্ড কষ্টের রে ওস্তাদ, তুই পালা। এই কথা বলেই বকুল ফারহানের কোলের উপর জ্ঞান হারায়। ফারহানের চোখে কোনো জল নেই, তার চোখের মনি স্থির হয়ে গেছে, মুখটা পাথরের মতো শক্ত। আমি পালাবো না রে বকুল, আজ থেকে ওরা পালাবে। ফারহান আলতো করে বকুলকে বুকের সাথে চেপে ধরে। সে আর এক মুহূর্ত দেরি না করে রক্তমাখা বকুলকে কোলে নিয়ে খালি পায়ে দৌড় দেয় শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালের দিকে। তার প্রতিটা পদক্ষেপ যেন একটা ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠছে। কিছুক্ষণের মধ্যেই সিটি হাসপাতালের এমার্জেন্সি গেটে বকুলকে নিয়ে ঢোকার চেষ্টা করে ফারহান। কিন্তু তার ভিখারির মতো চেহারার রক্তমাখা শরীর দেখে সিকিউরিটি গার্ডরা পথ আটকায়। ওই, কই যাস? এইটা কি তোর বাপের হাসপাতাল? হ্যাঁ, বাচ্চাটার মাথা ফেটে গেছে, ডাক্তার ডাকুন। যা সরকারি হাসপাতালে যা। ফইন্নির বাচ্চারা রক্ত মাখাইয়া আইসা পড়ে। হেই যা। একজন গার্ড ফারহানকে লাঠি দিয়ে সজোরে ধাক্কা দেয়। ফারহান বকুলকে নিয়ে মাটিতে পড়ে যায়। বকুলের শ্বাস ছোট হয়ে আসছে। আপনারা ওকে ভিতরে নেবেন না? না, ভাগ এইখান থেকে, ভাগ। ফারহান বুঝতে পারে আর অভিনয় করার সময় নেই। এই নোংরা পৃথিবীর কাছে ভালো মানুষের কোনো দাম নেই, এখানে দাম শুধু ক্ষমতার। ফারহান উঠে দাঁড়ায়। ঠিক আছে, আমি আসছি। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো ভিখারির দীনতা নেই, আছে এক হিম শীতল মৃত্যু ভয়। সে হাসপাতালের পেছনের অন্ধকার গলিতে গিয়ে নিজের ছেঁড়া ঝোলার গোপন পকেট থেকে সেই স্যাটেলাইট কমিউনিকেটরটা বের করে। অত্যন্ত স্থির হাতে সে একটি লাল বোতাম চেপে ধরে। Identity confirmed. Welcome, heir of the dragon. কোড ব্ল্যাক। Awaiting orders, young master. লোকেশন ঢাকা সিটি হাসপাতাল। আমার বকুল ফুলের জন্য এশিয়ার সেরা নিউরো সার্জন চাই, আর আমার সাম্রাজ্য চাই। ইউ হ্যাভ 10 মিনিটস। দুপুর গড়িয়েছে। এদি সাজিদ এবার মাইশাকে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর সামাজিক নোংরা সাল খেলেছে। দুপুর 2টা। সাজিদ তার প্রভাবশালী বাবা এবং স্থানীয় থানার ওসিকে নিয়ে মাইশাদের বাসায় হাজির হয়েছে, আর মাইশাও ভুল করে তার বাসায় চলে আসে। সাজিদের বাবা বলে, বেশি কথা বলবেন না মাস্টার সাহেব। আপনার নামে আমার কোম্পানিতে 5 লাখ টাকার চুরির ভুয়া মামলা রেডি করা আছে। ভাই সাহেব, আমি তো জীবনেও 1 টাকা চুরি করিনি। মাইশাকে একটু সময় দিন। কোনো সময় নেই, পুলিশ সাথে এনেছি। হয় আপনার মেয়ে মাইশাকে আজ রাতেই আমার ছেলে সাজিদের সাথে কাজী ডেকে বিয়ে দিবেন, নয়তো আজ জীবনের শেষ দিন পর্যন্ত জেলে পচবেন। আর মাইশা, তুমি কাল রাতে যে ভিখারির সাথে পালিয়েছিলে না, ওকে তো আমার গুন্ডারা পিটিয়ে মেরেই ফেলেছে। ফারহান মারা গেছে। কথাটা শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মাইশার পৃথিবী শূন্য হয়ে যায়। না ফারহান। তার কানে বাজতে থাকে কাল রাতের গোডাউনে ফারহানের ফিসফিস করে বলা কথাগুলো। মাইশা পাথর হয়ে যায়। সে তার বাবার করুণ অসহায় মুখের দিকে তাকায়। মাইশা, তুই রাজি হয়ে যা মা।
তোর বাবার কিছু হয়ে গেলে আমরা রাস্তায় বসে যাব। সমাজের ভয় আর পরিবারের কান্না সবকিছু মিলে মাইশাকে এক অদৃশ্য শেকলে বেঁধে ফেলে। সে মৃত মানুষের মতো শান্ত পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আমি বিয়ে করব, দ্যাটস মাই গার্ল। কিন্তু শর্ত হলো আমার পরিবারকে আর কখনো বিরক্ত করবেন না। কথা দিলাম মা, তুমি রেডি হও, আজ রাতেই কমিউনিটি সেন্টারে বিয়ে। মাইশাকে জোর করে বধূ বেশে সাজানো শুরু হয়। তার দু চোখ বেয়ে শুধু নীরব জল গড়িয়ে পড়ছে। তার ছদ্মবেশী ঈশ্বর আজ আর নেই। এদিকে হাসপাতালের গার্ডরা আয়েশ করে চা খাচ্ছিল। হঠাৎ পুরো এলাকার আকাশ কাঁপিয়ে 3টি কালো রঙের প্রাইভেট হেলিকপ্টার হাসপাতালের ছাদে চক্কর দিতে শুরু করে। আরে ভাই, আকাশ দিয়া এত হেলিকপ্টার কই আহে? ছাদের চারদিক থেকে 20টি কালো রঙের বুলেট প্রুফ রেঞ্জ রোভার এসে চোখের পলকে পুরো হাসপাতাল ঘিরে ফেলে। রাস্তা ব্লক। গাড়িগুলো থেকে নেমে আসে কালো স্যুট ও ইয়ারপিস পরা প্রায় 50 জন বিদেশি ও দেশি এলিট কমান্ডো চিফ সিকান্দার বলেন, মুভ সিকিউর দ্য এরিয়া। হাসপাতালের ডিরেক্টর থেকে শুরু করে ডাক্তার নার্স সবাই ভয়ে কাঁপছে। সিকান্দার সোজা এমার্জেন্সিতে ঢুকে ওই 2 গার্ডের কলার চেপে ধরে। তোরা ওনাকে আটকেছিলি? ঠিক সেই মুহূর্তে হাসপাতালের ভিআইপি ওয়াশরুমের কাচের দরজা খোলে। বেরিয়ে আসে ফারহান। তবে এই কোনো ভিখারি ফারহান নয়। ওদের ছেড়ে দাও সিকান্দার, ওরা তো শুধু হুকুমের দাস। ফারহানের পরনে 3 পিস ইতালিয়ান ব্যাকপক স্যুট, পায়ে চকচকে চামড়ার জুতো, চুলগুলো নিখুঁতভাবে ব্যাক ব্রাশ করা, কবজিতে কোটি টাকার রোলেক্স ঘড়ি। তার চেহারা এক ঐশ্বরিক অভিজাত। সিকান্দার হাঁটু গেড়ে বসে বলে, ওয়েলকাম ব্যাক ইয়াং মাস্টার। বকুলের অপারেশন সাকসেসফুল, আর সাজিদের লোকেশন আমরা ট্র্যাক করেছি। গুড। ফারহান তার ঘড়ির দিকে তাকায়। তার চোখে এখন ধ্বংসের আগুন। সে অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর গলায় আদেশ দেয়, শহরটাকে লকডাউন করে দাও, আজ রাতটা অনেকের জন্য খুব দীর্ঘ হতে চলেছে। রাত 8:15। কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন চলছে। মাইশাকে লাল রঙের একটি ভারী শাড়ি পরিয়ে স্টেজে বসানো হয়েছে। তার চোখ ফুলে লাল। পাশে বসে সাজিদ বন্ধুদের সাথে হাসাহাসি করছে। কাজী সাহেব বলেন, মা এইখানে একটা সাইন করো। মাইশা কলমটা হাতে নেয়। তার হাত কাঁপছে। এক ফোঁটা গরম জল কাবিনামার ওপর গিয়ে পড়ে। সে যেই সাইন করতে যাবে ঠিক তখনই বুম। কি হলো এটা? কমিউনিটি সেন্টারে বিশাল কাচের দরজাগুলো বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। ধুলো আর ধোঁয়ার ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করে একদল কমান্ডো। সেকেন্ডের মধ্যে পুরো হলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। সাজিদের গুন্ডাদের মাথায় লেজার পয়েন্ট তাক করে হয়। কে তোমরা? জানো আমি কে? তখনই ধোঁয়া সরিয়ে ধীর পায়ে হেঁটে আসে ফারহান। তার রাজকীয় হাঁটা, চলন্ত চোখ আর প্রবল ব্যক্তিত্ব দেখে পুরো হল ঘর স্তব্ধ হয়ে যায়। ফারহান? মাইশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ কি সেই রাস্তার ভিখারি? এ কি কাল রাতে বৃষ্টিতে ভেজা সেই মানুষটা? স্যার, আপনি দ্য এয়ার কর্পোরেশনের মালিক, আপনি এখানে? সাজিদের বাবা ফারহানকে দেখে আক্ষরিক অর্থে প্যান্টে প্রস্রাব করে ফেলে। সে দৌড়ে গিয়ে ফারহানের পায়ের কাছে আসছে পড়ে। ফারহান তার দিকে তাকায়ও না। সে ধীরে ধীরে হেঁটে সাজিদের সামনে গিয়ে দাঁড়ায়। কি বাজান, আমাকে চিনতে কষ্ট হচ্ছে? তুই তুই তো ওই ফকিনি। মুখ সামলে কথা বলবি সাজিদ, নইলে চিপ টেনে ছেড়ে ফেলবো। ফারহান পকেট থেকে একটা সাদা রুমাল বের করে হাত মোছে। তারপর অত্যন্ত শীতল গলায় বলে, সেদিন মেলায় তুই বলেছিলি না কাদায় পরে থাকা খাবার কুকুরের মতো তুলে খেতে, আজ তুই খাবি। মাফ করে দিন আমাকে, আমি বুঝতে পারিনি। সিকান্দার, একেবারে নিয়ে যাও। ফারহানের ইশারায় দুজন কমান্ডো সাজিদকে টেনে হিস্ট্রি হলের বাইরে বৃষ্টিতে ভেজা কাদামাখা রাস্তায় নিয়ে যায়। সাজিদের বাবার সব সম্পত্তি ফারহানের কোম্পানি গত 1 ঘন্টায় টেক ওভার করে তাদের পথে বসিয়ে দিয়েছে। সাজিদ কাঁদতে কাঁদতে জীবন ভিক্ষা চেয়ে সবার সামনে সেই কাদা মুখে মাখে। অহংকারের চরম পতন ঘটে। কিছুক্ষণ পরেই সব কোলাহল থেমে গেছে। হল ঘরে শুধু মাইশার পরিবার আর ফারহান ধীরে ধীরে মাইশার দিকে এগিয়ে যায়। মাইশা এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? কেন আমার সাথে এই নাটক করলে? আমি নাটক করিনি মাইশা। তাহলে কেন ভিখারি সেজে রাস্তায় পড়েছিলে? তোমার তো টাকার অভাব নেই। আমার বাবার কোম্পানিতে কিছু গাদ্দার বোর্ড মেম্বার আমার বিরুদ্ধে কু করেছিল,
তারা গ্লোবাল অ্যাসেসিন হায়ার করেছিল আমাকে মেরে ফেলার জন্য, আমার বাবাকে আর আমাদের সাম্রাজ্যকে বাঁচাতে। আমার পৃথিবী থেকে গায়েব হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তার মানে তুমি নিজের জান বাঁচাতে ভিখারি সেজেছিলে? হ্যাঁ, আমার ইন্টেলিজেন্স টিম প্রমাণ জোগাড় করছিল। শর্ত ছিল 6 মাস আমি পুরোপুরি আন্ডারগ্রাউন্ডে থাকবো। কিন্তু কি? সবচেয়ে বড় টুইস্টটা জানো মাইশা, আমার সেই 6 মাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল আজ থেকে আর 6 মাস আগে। গাদ্দারা সব জেলে, আমার ফিরে যাওয়ার কথা ছিল অনেক আগে। তাহলে তুমি এই বাড়িতে 6 মাস রাস্তায় বস্তিতে রোদে বৃষ্টিতে ভিখারি বেশে কেন পড়েছিলে? ফারহান উঠে দাঁড়িয়ে মাইশার 2 গালে আলতো করে ছুঁয়ে দেয়। তার চোখের গভীরে তাকিয়ে একরাশ আবেগ নিয়ে বলে, কারণ আমি যদি আমার সাম্রাজ্যে ফিরে যেতাম তাহলে সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই রাগী মেয়েটার বকা আমি আর শুনতে পেতাম না। ফারহান, আমি রাস্তায় পড়েছিলাম শুধু প্রতিদিন সকাল বিকাল তোমাকে এক নজর দেখার জন্য মাইশা। আমি $1 বিলিয়ন সাম্রাজ্য ফেলে তোমার দেওয়া এই 10 টাকার ফুচকার তোমার হাসির কাছে বিক্রি হয়ে গিয়েছিলাম। মাইশার চোখের বাঁধ ভেঙে যায়। সে আর কিছু ভাবতে পারে না। সমস্ত অভিমান, কষ্ট আর অবাক হওয়া ভুলে সে ঝাঁপিয়ে পড়ে ফারহানের বুকে। তুমি একটা পাগল, আস্ত পাগল। বলেছিলাম না আমি শুধু তোমার পাগল? ফারহান তাকে 2 হাতে শূন্যে তুলে শক্ত করে জড়িয়ে ধরে। মাইশার লাল শাড়ির আঁচল উঠছে। বাইরে তখন বৃষ্টির শব্দ, আর ভেতরে একটি সাধারণ মেয়ের বুকে মাথা রেখে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাজপুত্র তার আসল শান্তি খুঁজে পেয়েছে। সমাপ্ত।